আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস 8-এর আমাদের হচ্ছে চ্যাপ্টার 7, যেটা হচ্ছে আমাদের পৃথিবী এবং মহাকর্ষ। সো তোমরা হচ্ছে আমাকে প্রথম দেখতেছো, সো তাই হচ্ছে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। সো যেহেতু তোমরা স্কুল লেভেলে আসো, আমার স্কুল হচ্ছে কুমিল্লা জেলা স্কুল ছিল, আর আমার কলেজ ছিল নর্ডেম কলেজ। সো আমি নর্মালি আমাদের তোমাদের যে বড় ভাইয়া যারা আছে, এইচএসসি লেভেল যারা আছে, তাদের আসলে মিলে ক্লাস নিয়ে থাকি। সো আজকে তোমাদের ক্লাস নিতে আসলাম। সো আশা করি একটা ভালো একটা ক্লাস হবে আর কি। সো আমার ক্লাসের ব্যাপারে যদি আমি একটু বলি যে আমরা কীভাবে ক্লাসটা কন্ডাক্ট করতে চাই আর কি। সো নর্মালি আমি যেটা চাই যে আমি যেভাবে ক্লাস করাচ্ছি সেইভাবেই তুমি হচ্ছে বাসায় বসে নোট করবা। নোট করা মানে কি, আমি যা যা বলতেছি তাড়াতাড়ি সুন্দর করে লিখে ফেলবা। এই তো আমি যেটা করবো, যেখানে মেনে আমাদের যে স্লাইডগুলো আছে ওইটা কাইন্ড অফ হচ্ছে একটু বইয়ের জিনিসপাতি একটু তুলে দেওয়া আছে। সো নর্মালি আমি নিজের মতো করে একটু বোঝানোর চেষ্টা করবো প্রথমে টপিকটা, এরপরে আমি তোমাকে বলে দেবো যে দেখো আমি যে তোমাকে বুঝালাম না ওই জিনিসটা আর বইয়ের জিনিসটা সেম। ঠিক আছে, তখন তোমার আসলে বইটা পড়তে আসলে খুব একটা সহজ হবে, খুব একটা কঠিন হওয়ার কথা না। ঠিক আছে, এই তো আমি যা যা বলবো সব কিছু নোট করে ফেলবা, একটা খাতা একটা নোট করবা, নোট করে হচ্ছে যখন বইটা পড়তে যাবা নোট আর খাতা একসাথে পড়া শুরু করবা। ঠিক আছে, এই তো। সো সাথে বুঝতে পারলা যে আমি আসলে কীভাবে ক্লাস করাই। এরপরে আমরা যদি আস্তে আস্তে ক্লাসটা কন্ডাক্ট করি, তারপর দেখবা যে ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে আর কি, আরও পরিচয় গল্প টল্প যা আসা হবে আর কি। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা আসলে খুব একটা মজার একটা চ্যাপ্টার বলার কারণ হচ্ছে কি, এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 8-এ মনে হয়েছিল, 9-10-এ থাকবে, তারপর ইন্টারেও থাকবে, সব জায়গায় থাকবে, অ্যাডমিশনও থাকবে, সব জায়গায় থাকবে। অ্যান্ড এই চ্যাপ্টারটা আসলে খুব একটা কঠিন না, কিন্তু আসলে জিনিসপাতিগুলো সহজ আর ইন্টারেস্টিং আর কি। আচ্ছা, সো দেখো সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করবো, এরপর আমরা এক্সারসাইজ করবো। প্রথমে কনসেপ্ট, এরপর এক্সারসাইজ, এই হচ্ছে আমাদের ফ্লো। আগাই। আচ্ছা, সবার আগে আসি যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এই হাবিজাবি বহুত পাতি জিনিসপাতি লেখা আছে। সো ওইটার দিকে আমরা যাবো না, এখানে খুব সুন্দর করে আমাদের চিত্র যে আছে দেওয়া আছে, তারপর এখানে কী কী শিখলাম এই জিনিসটাও দেওয়া আছে। তো কী কী শিখবো এই জিনিসটা তোমাদের বইতেও দেওয়া আছে, বাট আমরা এখন আসলে খুব একটা দেখার চেষ্টা করবো না, কারণ আসলে আমরা এখন কিছু শিখি নাই। তো যেটা শিখি নাই ওটা নিয়ে আসলে কথা বলার খুব একটা প্রয়োজন আমি বোধ করি না আর কি। সো আগে আমরা শিখা শুরু করি, তারপর হয়তো একটু রিভিশনের জন্য আমরা দেখতে পারি যে আমরা কী কী শিখলাম আর কি। আচ্ছা, সামনে আগে তাহলে দেখো আমাদের সবার আগে যে পার্ট 1 যেটা আছে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ। সো সবার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভাই মহাকর্ষটা জিনিসটা কি, ঠিক না? সো তোমরা হয়তো কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না হয়তো বা। সো সবার আগে আমি বলি যে এইটার পিছনে একটা গল্প আছে। গল্পটা কি বলতো, এটা সবাই জানি। গল্পটা কি হচ্ছে, একজন বিজ্ঞানী, তার নাম ছিল হচ্ছে আইজ্যাক নিউটন। তিনি হচ্ছে একটা আপেল গাছের নিচে বসেছিল দুপুরবেলা, মানে ঘুম ঘুম ভাব আর কি বসেছিল। তারপর হচ্ছে একটা আপেল পড়লো তার মাথার উপরে। আপেল যখন মাথার উপর পড়লো তখন সে চিন্তা করলো যে না, এই আপেলটা কেন পড়তেছে বলতে কি মাটিতে কেন পড়তেছে, উপরে কেন উঠতেছে না। তখন সে চিন্তা করতে থাকলো, চিন্তা করতে করতে সে আবিষ্কার করে ফেলছে যে এই আপেল আর পৃথিবী একজন আরেকজনকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাকে আমরা বলি গ্র্যাভিটি। এটাকে আমরা কি বলি, গ্র্যাভিটি, বা বলটাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, বা এটাকে আমরা কি বলি, মহাকর্ষ বলি। এটাকে আমরা কি বলি, মহাকর্ষ বলি। কে বলছে, আইজ্যাক নিউটন বলছে, তাই তো? এমন গল্প তো আমরা শুনে আসছি। আচ্ছা, এখন এই গল্পটা কি আসলেই সত্য? মানে আসলে কিন্তু সত্য না। তাহলে আসলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা হচ্ছে কি, তুমি যদি বিজ্ঞানীদের কথা চিন্তা করো, কিংবা বিজ্ঞানী লাগবে না, তুমি তোমার ক্লাসের কতগুলো স্টুডেন্টের কথা চিন্তা করবো না, এটা না এক্সট্রা অর্ডিনারি হয়। ইভেন হচ্ছে তারা কীভাবে চিন্তা করতে পারে, তুমি আসলে মানে তুমি এমন জিনিস চিন্তাই করতে পারবা না। মানে এমন জিনিস অনেকে আছে না, অনেক অলিম্পিয়াড দেয়, কিংবা ওকে দেখেই মনে না জানে ও না অন্য গ্রহের একজন মানুষ। সো বিজ্ঞানীরা না কাইন্ড অফ ওই রকম হয়, বুঝছো? তারা কোথা থেকে চিন্তা করে, কীভাবে চিন্তা করে, এটা না আসলে আমরা চিন্তা করতে পারি না। মানে ইভেন এমন মহাকর্ষ যে সূত্র আছে, এই সূত্রটার ইকুয়েশন যেটা আছে, ইকুয়েশনটা কোথা থেকে আসছে এটা কিন্তু এখনও আমরা জানি না, কোথা থেকে প্রমাণ করছে এটাও আমরা জানি না, ঠিক না? সো বিজ্ঞানীরা হচ্ছে কাইন্ড অফ এটা এক্সট্রাঅর্ডিনারি মানুষ। ওদেরকে সৃষ্টিকর্তা এমন একটা পাওয়ার দিছে যে না, তুমি এটা আবিষ্কার করতে পারবা। ঠিক আছে, সবাই কিন্তু বিজ্ঞানী হইতে পারে না। সো যেটা বললাম, সো উনি হঠাৎ করে কিছু কিছু করে, বা আগের ডাটা বা যা হাবিজাবি যা কিছু করে এই মহাকর্ষ সূত্র আবিষ্কার করছে। এখন ধরো তুমি এই পর্যায়ে এসে কিছু একটা আবিষ্কার করছো, তোমার কি নিয়ে হবে, তোমাকে নিয়ে অনেক মানে সোশ্যাল মিডিয়া কিংবা যে সংবাদ সম্মেলন তো হবে নাকি, তোমার হচ্ছে রিপোর্টার আসবে, তোমাকে বলবে যে ভাই এটা কেউ আবিষ্কার করছেন, এটা একটু আমাদেরকে বলেন। তো ওর সামনে হয়তো রিপোর্টার্স বা হচ্ছে এরকম কিছু একটা আসছে, তো ওদেরকে তো বুঝাইতে হবে যে না এই হচ্ছে। এখন ওর ভাষা যদি ও বুঝায় যে না এই জিনিস হচ্ছে, ওই এই জিনিস হচ্ছিল, এই সাইন থিটা কস থিটা সাইন থিটা কস থিটা, তারপর হচ্ছে a+b² এসব যদি বুঝায়, ওরা কি বুঝবে? ওরা তো সাধারণ মানুষ, ওরা তো এত কিছু বুঝবে না। যেহেতু বুঝবে না, হয়তো বা ও এরকম একটা গল্প বানাইছে, দেখো আমি এখানে বসেছিলাম, আমার পর আপেল পড়ছে, তো ওইটা থেকে আমি চিন্তা করি এই সূত্র আবিষ্কার করে ফেলছি। বুঝা গেছে? সো হয়তো বা এরকম একটা কাহিনী ছিল, বাট নর্মালি আসলে আমাদের ওই যে আপেল পড়ার কাহিনীটা, ওইটার আসলে খুব একটা সত্যতা পাওয়া যায় না আর কি। এই হচ্ছে জিনিসপাতি আর কি। তো এখন ও মহাকর্ষ সূত্রটা কীভাবে দিছে ওইটা আমরা দেখার চেষ্টা করে যে ওইটাতে কোনো একটা সুন্দর একটা ইকুয়েশন পাওয়া যায় কিনা, যেটাতে আমরা ম্যাথ করবো, ওইটা পাওয়া যায় কিনা আমরা এটা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে। সো দেখো সবার ফার্স্টে আমাদেরকে যেটা দেখতে পাইলাম, এখানে জাস্ট আমরা মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করলাম। মহাকর্ষ সূত্রতে আমাদেরকে কি বলে যে পৃথিবীর
প্রতিটি বস্তুকণা একজন আরেকজনকে আকর্ষণ করে, পৃথিবীর প্রতিটি বস্তুকণা, আমি আর তুমি একজন আরেকজনকে আকর্ষণ করতেছি, কিংবা আমার সামনে যে আমাদের ক্যামেরা স্ট্যান্ডটা আছে ওটা আমাকে আকর্ষণ করতেছে, আমি ওটাকে আকর্ষণ করতেছি, এই হচ্ছে কথা। বাট এই আকর্ষণ বলের মান খুবই ছোট হয়, খুবই ছোট। এই কারণে দেখা যাচ্ছে আমরা একজন আরেকজনের সাথে লেগে যাচ্ছি না, বুঝা গেছে? আচ্ছা, সো দেখো আমাদেরকে যদি আমরা সুন্দর করে দেখি যে আমাদেরকে বিজ্ঞানী কি বলে গেছে, বিজ্ঞানী আমাদেরকে এইটাই বলে গেছে যে মহাকর্ষের প্রতিটি বস্তুকণা বা মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, ঠিক আছে? আচ্ছা, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। কার সমানুপাতিক? ভরের গুণফলের সমানুপাতিক ভাই। এখন প্রবলেমটা হচ্ছে কি সমানুপাতিক জিনিসটা কি? আচ্ছা চলো এবার আমরা দেখি যে সমানুপাতিক জিনিসটা কি। আচ্ছা, সমানুপাতিক জিনিসটা আর সমান জিনিসটা কিন্তু এক না। সমানুপাতিক জিনিসটা আর কি সমানুপাতিক জিনিসটা এক না। এখন ব্যাপারটা হচ্ছে কি সমানুপাতিক জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? সমানুপাতিক জিনিসটা বোঝাচ্ছে যে আমি যদি তোমাকে কিছু চেঞ্জ করাই তাহলে আমারও চেঞ্জ হবে। ব্যাপারটা আসলে আমি তোমাকে আরেকটু ভালো করে বুঝাই। সাপোজ আমরা তোমার বাসায়, ধরো আমিও তোমার বাসায় গেলাম, তো বাসায় যাওয়ার পরে তোমার আব্বু কি করছে, অনেকগুলো লিচু আনছে। কি আনছে? অনেকগুলো লিচু আনছে। এখন লিচু তো আমরা জানি যে অনেক মজার, খাইতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে। সো আমি চিন্তা করলাম যে আমি তো খুব ভালো মানুষ, এখন আমি চিন্তা করলাম যে আমি যতটা খাবো তুমি তার দুইটা বেশি দুইটা বেশি না, দ্বিগুণ খাবা। এখন চিন্তা করো, সাপোজ এইটা হচ্ছে আমি জিপ্রাণ, এটা হচ্ছে কি জিপ্রাণ, ঠিক আছে? আর তোমার নাম কি? তোমার নাম সাপোজ এক্স, তোমার নাম আমি জানি না, তোমার নাম হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, সাপোজ আমি একটা লিচু খাইলাম, ঠিক আছে? আমি কয়টা লিচু খেলাম? একটা লিচু খেলাম, ওকে। তুমি কয়টা খাবা? তুমি খাবা দুইটা, ওকে। সাপোজ আমি দুইটা লিচু খেলাম, তুমি খাবা হচ্ছে চারটা। সাপোজ আমি তিনটা লিচু খেলাম, তুমি খাবা কয়টা? ছয়টা। সাপোজ আমি 10টা লিচু খেলাম, তুমি কয়টা খাবা? 20টা। এমন না? আমি যতটা খাবো তার দ্বিগুণ তুমি খাবা। এখন ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি যত বেশি খাওয়াচ্ছি, মানে আমি যত বেশি খাচ্ছি তুমিও কিন্তু তত বেশি খাচ্ছ, কিন্তু সমান সমানভাবে খাচ্ছ কি না, দ্বিগুণ আকারে খাচ্ছ। তার মানে আমি যদি কাইন্ড অফ তোমাকে একটা ফাংশনের মতো চিন্তা করি যে সাপোজ আমি যতটা খাই সেটা হচ্ছে সাপোজ এক্স, তুমি যতটা খাও সেটা সাপোজ ওয়াই। বুঝা গেছে? আমি যতটা খাই সেটা সাপোজ এক্স, আর তুমি যতটা খাও সেটা সাপোজ ওয়াই। তাহলে এখান থেকে কি আমি চাইলে একটা রিলেশন তৈরি করতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু আসলে আমাদের টোয়াইস এক্স। বলতে পারি কি ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স, মানে এক্স এর মান 10 ইনপুট দিলে ওয়াই এর মান কত পাচ্ছি? 20। এক্স এর মান যদি 3 ইনপুট দেই তাহলে ওয়াই এর মান কত পাচ্ছি? 6। এক্স এর মান যদি 2 ইনপুট দেই ওয়াই এর মান পাচ্ছি 4। তার মানে কাইন্ড অফ এটা আমি একটা কি করতে পারি, এরকম একটা সমীকরণ লিখে ফেলতে পারি যে ভাই ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স। তুমি যা খাবা ওইটা আমি অর্ধেক খাবো, কিংবা আমি যতটা খাচ্ছি তার দ্বিগুণ তুমি খাবা, ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এক্স। বলতে পারি না? আচ্ছা, এই তো। তার মানে আমার ব্যাপারটা হচ্ছে এইটা যে দেখো এখন এখানে আমি এক্স এর মান যদি আমি বাড়াই তাহলে ওয়াই এর মান কি বাড়তেছে বলো তো? এই যে এক্স এর মান যদি আমি বাড়াচ্ছি, দেখো 1 2 3 10 করলাম, ওয়াই এর মান ওয়াই হচ্ছে এটা, ওয়াই এর মান কি বাড়তেছে? কি এক্স তো মান নাম, ওয়াই হচ্ছে ফাংশনটার মানে জিনিসপাতিগুলো, তাহলে ওয়াই কি বাড়তেছে না? বাড়তেছে, বাড়তেছে। কিন্তু কি সমানভাবে কি বাড়তেছে? সমানভাবে কিন্তু বাড়তেছে না। এই জন্য আমরা তখন আমরা বলি এটাকে বলি সমানুপাতিক। এক্স এর মান বাড়লে ওয়াই মান বাড়বে, গুণ আকারে বাড়বে। কি আকারে? গুণ আকারে বাড়বে। এটা টোয়াইস এক্স না হয় 3x হইতে পারতো, কিংবা অন্য কোনো কিছু হইতে পারতো। কিন্তু বাট একটা জিনিস বুঝলাম যে এক্স এর মান বাড়লে ওয়াই এর মান বাড়তেছে, এই জন্য এটাকে আমরা বলি সমানুপাতিক। এক্স আর ওয়াই সমানুপাতিক বলতে পারি। আচ্ছা, এই তো। তাহলে এইখান থেকে খুব আমরা সুন্দর করে লিখতে পারি যে সমানুপাতিক চিহ্নটা আসলে কিভাবে বসায়। এটাকে আমরা লিখতে পারি এইটা যে ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স। কি লিখতে পারি? ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স। বুঝছো? এই যে আমি একটা সমীকরণ লিখছি ওয়াই ইকুয়াল টু টোয়াইস এক্স, টুটা কি কনস্ট্যান্ট, টু এর কারণে কি আমাদের ওয়াই এর কোনো ইফেক্ট ফেলে না তো? মানে ফেলে না বলতে কি, মানে এক্স এর আমি বাড়াইলাম কমাইলাম, ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, বাট টু কি চেঞ্জ হয়? টু তো চেঞ্জ হয় না। তাহলে এক্স এর চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হবে, তাহলে ওটাকে আমরা লিখতে পারি ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স। বুঝা গেছে? কি লিখতে পারি? ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স। এক্স এর মান যদি আমি বাড়াই ওয়াই এর মান বাড়বে। এর আগে একটা দুই থাকুক বা 3 থাকুক, যাই থাকুক না কেন। বুঝা গেল? এই হচ্ছে কথা। তার মানে এক্স আর ওয়াই সমান না, কিন্তু এক্স এর মান বাড়াইলে আমাদের ওয়াই এর মান বাড়বে। কিভাবে বাড়বে? গুণ আকারে বাড়বে। হলো? আচ্ছা, এই তো। তাহলে এখন দেখো নর্মালি আমি যদি চিন্তা করি এরকম একটা জিনিস, ধরো হচ্ছে সাপোজ ওয়াই ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি, ওয়াই ইকুয়াল সাপোজ আমরা দেখতে পাচ্ছি 4x স্কোয়ার। ওয়াই ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি সাপোজ 4x স্কোয়ার। তাহলে এইখান থেকে খুব আমি সুন্দর করে বলে ফেলতে পারবো যে ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স স্কোয়ার। ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স স্কোয়ার। মানে একটা জিনিস আমি সিম্পলি তোমাকে বলে দিই, যখনই সমান চিহ্ন দেখবা এর পাশাপাশি যে জিনিসটা ধ্রুবক আছে, যেটা আমার চেঞ্জ হয় না, 4 এর মান কি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না তো। তাহলে এই 4টাকে আমরা নিয়ে ফেলতে পারি সমানুপাতিকের ভিতরে, যে ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমাদের এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের সমানুপাতিক, ওইভাবে চেঞ্জ হবে। ঠিক আছে? এই হচ্ছে কথা। সো মোটামুটি আমরা সমানুপাতিকের জিনিসগুলো আমরা হালকা পাতলা হলে বুঝে ফেলছি। তার মানে সমান আর সমানুপাতিক জিনিসটা কিন্তু এক না। আচ্ছা, ওকে।
আচ্ছা, এখানে যখন আমরা একটু সমানুপাতিক দেখছি, একটু আমরা ব্যস্তানুপাতিকও দেখা উচিত, যে আমি এক্স এর মান যদি বাড়াই তাহলে ওয়াই এর মান কমবে, এমন কি সম্ভব? অবশ্যই সম্ভব। সাপোজ আমরা এরকম একটা জিনিস দিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা লিখলাম যে 1/x, ওয়াই ইজ ইকুয়াল টু লিখলাম কি 1/x, তাহলে এক্স এর মান যদি বাড়াও তাহলে ওয়াই এর মান কমবে, ক্যালকুলেটারে বসাও বা নিজেও করো, এক্স এর মান বাড়াইতে থাকো, ওয়াই এর মান বা কমবে। তখন এইখান থেকে আমরা চাইলে আরেকটা জিনিস লিখতে পারি, ওয়াই ইজ প্রপোর্শনাল টু আমাদের 1/x। আচ্ছা ধরো এখানে 1 না দিই, এখানে ধরো সাপোজ 3 বা 2 দিলাম, ঠিক আছে, তাহলে এটা এখান থেকে লিখতে পারি ওয়াই ইজ প্রপোর্শনাল টু 1/x, কারণ 3 এর উপর তো চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে এটা যখন আমরা লিখতে পারতেছি তখন এটাকে আমরা বলি ওয়াই 1/x এর সমানুপাতিক, ওয়াই 1/x এর সমানুপাতিক, বা এটাকে আমরা আরেকটু ভাবে বলতে পারি ওয়াই এক্স এর ব্যস্তানুপাতিক। কি বলতে পারি? ওয়াই এক্স এর ব্যস্তানুপাতিক। বুঝা গেল? মানে এক্স এর চেঞ্জ হলে ওয়াই এর চেঞ্জ হবে, কিন্তু বিপরীত হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, সো মোটামুটি আমরা সমানুপাতিকের জিনিসপাতিগুলো হালকা বার্তা হলেও বুঝলাম। সো ব্যাপারটা হচ্ছে এটা, যেখানে আমাদের কি বলে দেওয়া আছে, দেখো তো আমাদেরকে যেটা বলে দেওয়া আছে, ধরো এটাকে আমি একটু উপরের দিকে উঠাই, হ্যাঁ, শিট, আচ্ছা এটা এমনি থাক, সমস্যা নেই, প্যারা নেই। সো যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখানে আমাদের কি বলে দেওয়া আছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের ভরের গুণফলের সমানুপাতিক। এখন তাহলে দুটো বস্তু নিয়ে নেই, চলো তাহলে দুটো বস্তু নিয়ে নেই। নর্মালি আসলে আমরা একটু মাথায় রাখবা, এ পর্যায়ে এসে তোমাদের আসলে এটা খুব একটা জানার প্রয়োজন পড়ে না, তাও জাস্ট আমরা একটু জানায় রাখি যে এই যে আমাদের যে নিউটনের যে সূত্রটা দিয়ে গেছে না, এটা নর্মালি সাধারণত হয় ক্ষুদ্র বস্তু, একদম বিন্দু আকারের বস্তুর জন্য, না হলে এরকম গোলাকার বস্তুর জন্য, ঠিক আছে। ওই অ্যাব্রো থেব্রো বস্তুর জন্য আসলে আমাদের এটা হবে না, ঠিক আছে। ওই ক্ষেত্রে আসলে আমাদের একটু আরেকটু কঠিন করতে হবে, বুঝছো জিনিসগুলা। সো যেটা হচ্ছে বলতেছি যে একটা বস্তু সাপোজ এইটা, আরেকটা বস্তু সাপোজ এইটা, ঠিক আছে, এটাকে একটু ছোট বড় করে নিই, সাপোজ এইটা এরকম, আরেকটু ছোট করি, হ্যাঁ এই তো। তাহলে একটা বস্তু ধরলাম আমরা এইটা, একটা বস্তু ধরলাম আমরা এইটা, তাহলে এদের ভরটা আমি ধরে নিই, সাপোজ এইটা ভর হচ্ছে সাপোজ আমাদের m1, আর এইটার ভর সাপোজ আমি m2 ধরলাম। ভর তো আমি চিনো, জানো ভর তো বুঝো, কেজিতে প্রকাশ করে যায়। আচ্ছা, সো বলছে যে দুইটা বস্তু কণার দর ভরের গুণফলের সমানুপাতিক, তাহলে এদের মধ্যে যে ফোর্স আছে, একজন একজনকে আকর্ষণ করতেছে, ওই ফোর্সটাকে আমরা ধরে নিয়ে হচ্ছে আমাদের এফ। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু আমাদের কি বলে দেওয়া আছে, m1 ইন্টু m2, ভরের গুণফলের সমানুপাতিক, ভর যে গুণফলটা আছে ওটা সমানুপাতিক হলো। তাই এটাকে বললাম আমি 1 নম্বর। আচ্ছা, এরপরে কি বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে যে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কারণ তাদের মধ্যে দূরত্বটা বের করি। চলো, দূরত্বটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা জিনিস নিয়ে, এই যে দেখো এইটার মধ্যবিন্দু যেটা আছে, এইটার থেকে এইটার মধ্যবিন্দু পর্যন্ত একটা রেখা টেনে দিলাম, এটাকে আমরা বলি সংযোজক সরলরেখা, যেটা কি করে দুজনকে সংযোগ করে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বললাম, সংযোজক সরল রেখা। তাহলে সংযোজক সরল রেখা যদি আমরা এঁকে ফেলি তাহলে আমরা আলটিমেটলি আমরা দূরত্বটা পেয়ে যাব না, তাহলে এইখান থেকে একটা ডিস্টেন্স পেয়ে যাব, এটাকে বললাম আমরা সাপোজ ডি, এটাকে আমরা সাপোজ বললাম কি ডি, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডিস্টেন্স পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাকে যেটা বলতে হবে যে আমাদেরকে যেটা বলছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি কি, এফ ইজ প্রপোর্শনাল টু আমাদের 1/d², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ভাই, এই যে 1 আর 2 এখান থেকে আমরা পেয়ে গেছি, হলো। আচ্ছা, এরপর আমাদের কি বলে দেওয়া আছে বলো, বলে দেওয়া আছে যে এ বল বস্তুকণার ধরে সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই যে একটা সংযোজক সরলরেখা আঁকছি না, এই সরলরেখা বরাবরই ক্রিয়া করবে, এই দিকে ক্রিয়া করবে না, এই দিকে ক্রিয়া করবে না। তাহলে ব্যাপারটা আসলে কি বোঝাচ্ছে? ব্যাপারটা আসলে বোঝাচ্ছে যে m1 বস্তুটাকে m2 বস্তুটাকে m1 বস্তুটাকে m2টা বস্তুটাকে টানবে, অবশ্যই টানবে। তাহলে টানলে এটাকে বলতে পারি যে সাপোজ এই দিকে টানতেছে, এটাকে বললাম আমি f2, কে টানতেছে, f2 বস্তুটা f1টাকে টানতেছে, ওকে। সেম কাজটা কি করবে, m1 বস্তুটা কাকে টানবে, m2 কে টানবে। কিভাবে টানবে, এই দিকে টানবে, এটাকে বললাম আমরা f1, বুঝা গেছে। এই সংযোজক সরলরেখা বরাবরই ক্রিয়া করবে, ঠিক আছে, একজন একজনকে টানবে, বুঝা গেল। আচ্ছা, এই তো শেষ, আমাদের মোটামুটি এখান থেকে আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই 1 আর 2 নাম্বারটাকে আমি একসাথে মিলাই ফেলবো। কি করব, একসাথে মিলাই ফেলবো। এই যে 1 আর 2কে আমরা মিলাই ফেললাম, মিলাই ফেললে আমরা যেটা লিখতে পারি যে এফ ইজ প্রপোর্শনাল টু আমাদের উপরে আছে আমাদের m1 ইন্টু m2, আর নিচে হচ্ছে আমাদের d²। দেখো মিলানো যায়, দেখো m1 m2 আর নিচে হচ্ছে আমাদের d² মিলানো যায়, ওকে, ভালো কথা। এখন আমরা একটু আগে একটা জিনিস খেয়াল করছিলাম যে দেখো আমরা y ইজ প্রপোর্শনাল যখন x লিখছিলাম, এটাকে যখন আমি একটা সুন্দর করে একটা সমীকরণে প্রকাশ করতে গেছি তখন একটা কাইন্ড অফ একটা ধ্রুবক আনছি। এই যে ধ্রুবকটা এখানে কি বলতো, ধ্রুবকটা এখানে 2, বুঝা গেছে।
এই যে একটা একটা সম্পর্ক যেটা আমরা সমানুপাতিক সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি, এই সম্পর্কটার মধ্যে যদি আমি এটাকে সমীকরণে প্রকাশ করতে চাই, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে, তাহলে একটা সমীকরণে প্রকাশ করতে পারি। এখন দেখো এইটার ক্ষেত্রে 2 হয়েছে, ওটার ক্ষেত্রে 4 আছে, এটার ক্ষেত্রে আছে 3, তাহলে এখন কনস্ট্যান্টটা কত হবে এটা আমরা বুঝবো কীভাবে? বোঝার কোনো উপায় নাই খুব একটা। তার এই জন্য আমরা যেটা করবো, এখানে একটা যে কোনো একটা প্রিলিমিনারি একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এই কনস্ট্যান্টটা সাপোজ আমি ধরলাম, এটা কি বললাম আমরা জি, এটা ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু আমরা লিখলাম জি ইন্টু উপরে আছে আমাদের m1 ইন্টু m2 ভাগ হচ্ছে আমাদের কত ডি স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণটা। কোন সমীকরণটা? যেটা আমাদেরকে আইজ্যাক নিউটন দিয়ে গেছে। তাহলে আমরা যেখান থেকে দেখতে পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু আমাদের জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। বুঝা গেছে? তাহলে এখানে আমরা সব কিছু জানি। m1টা কি একটা বস্তুর ভর, m2টা কি আরেকটা বস্তুর ভর, ডিটা কি তাদের মধ্যবর্তী ডিস্টেন্স। এখন জিটা কি ভাই, জিটা কীভাবে বের করবো? এখন জিটা আসলে আমাদের জন্য আসলে খুব একটা কঠিন কিছু না, মানে আমাদের জন্য কঠিন কিছু, অনেক কিছু কঠিন কিছু জিটা বের করা। বাট নর্মালি আসলে আমাদের কি করছে জানো, বিজ্ঞানীরা তোমাদের জন্য এই কাজটা সহজ করে গেছে। বিজ্ঞানীরা কি করছে, এটা হচ্ছে পরীক্ষা করেই বের করে ফেলছে জিটা আসলে কত হবে। কি করছে, কিভাবে বের করছে বলো তো? বুঝাই যায়, দুইটা বস্তু নিছে, তাদের ভর নিল, তারপর হচ্ছে মধ্যবর্তী ডিস্টেন্স নিয়ে প্রত্যেকবার এরকম এফ এর মান বের করার চেষ্টা করছে, তখন আমরা জি এর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো, তাই তো? আচ্ছা, এখন এই যে জি এর মানটা যে বের করলো না, এই জি এর মানটা হচ্ছে আমাদের, জি এর মানটা কত হবে বলো? জি এর মানটা হচ্ছে আমাদের 6 পয়েন্ট। এইটাকে আমরা একটা আরেক জায়গায় লিখি, চলো এটাকে আমরা কি করে আরেক জায়গায় লিখি, চলো। এই যে দেখো, এখানে আমরা জানি যে আমাদের এফ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জি ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, তাই না? সূত্র কি এমন ছিল না? হ্যাঁ, এমনই ছিল। ওকে, তাহলে সূত্র যদি এমন হয়, এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা জি এর মানটা জাস্ট আমরা দেখার চেষ্টা করবো যে জিটা আসলে আমাদের কত হয়, তাই তো? আচ্ছা চলো আমরা জি দেখি। জি দেখা আসলে তেমন কিছুই নাই, জাস্ট জিটাকে আমরা একটু মুখস্থ করে নিব। জিটা হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10^11। বারবার পড়তে মুখস্থ করে ফেলবা। 6.673 ইন্টু 10^11, 6.673 ইন্টু 10^11। ওকে, তাহলে এটা এককটা কী হবে বলো? এককটা বের করার জন্য আসলে আমাদের তেমন কষ্ট করতে হয় না। এককটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই জিটাকে একটু বাম পাশে নিয়ে আসতে হবে। দেখো, এটাকে যদি আমরা একটু বাম পাশে নিয়ে আসি, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যেটা থাকছে সেটা হচ্ছে আমাদের জি ইন্টু আমাদের m1 থাকতেছে, m2 থাকতেছে, আর ওইখানে থাকতেছে আমাদের এই ক্রস গুণ করলে আমরা দেখতে পাচ্ছি এফ ইন্টু ডি স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে জি এর মান, জি ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত, এফ ডি স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের m1 m2, তাই তো? আচ্ছা, তাহলে জি আমি খুব সুন্দর করে পেয়ে গেছি, জি ইজ ইকুয়াল টু আমাদের এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। তাহলে এই যে বাকিগুলার একক কিন্তু আমি জানি, তাহলে বাকিগুলার একক বসাই দিলে তো আমি জি এর মান জি এর একক পেয়ে যাচ্ছি। এটাই আমরা করব। তাহলে চলো দেখো, এফ এর একক কি নিউটন, ডি এর একক কি এসআই একক মিটার না? তাহলে এটা হবে কত, মিটার স্কোয়ার। আর এটা কত, কেজি। m2টা কত, কেজি। এই তো, শেষ তো। তাহলে আমি এককটা পেয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে উপরে আছে কি, নিউটন মিটার স্কোয়ার, আর নিচে আছে কি, কেজি। কেজি গুণ করলে পাচ্ছি কি, কেজি স্কোয়ার। আলটিমেটলি আমরা দেখতে পারি কি, পার কেজি স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার লিখতে পারি। ওকে, তো পার কেজি স্কোয়ারটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি। চাইলে এটাকে কীভাবে লিখতে পারি বলো তো? লিখতে পারি যে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এগুলো সাধারণত ম্যাথে দেখতে পারবা। সরি, আমি একটু গলাটা একটু ইয়ে হচ্ছে। সো যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কেজি স্কোয়ার যেটা আছে, পার কেজি স্কোয়ার যেটা আছে, যেটা কেজি স্কোয়ারটা নিচে আছে, ওটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের স্কোয়ারটার উপরে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কথা, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, এই তো। এটা না আরেকটা একক আছে, কি আছে, আরও একটা একক আছে। ওই এককটা আসলে আমরা চাইলে বের করতে পারি। কীভাবে বের করতে পারি জানো? এখন দেখো, এখানে দেখো সুন্দর, আমরা যে এককটা দেখতে পাচ্ছি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাই তো? এখানে এই যে নিউটন যেটা আছে, এই নিউটনটাকে কিন্তু চাইলে আমরা একটু ভাঙতে পারি। কে ভাঙতে পারি? দেখো, চলো ভাঙি। নিউটনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এফ ইজিকুলটা আমরা কি জানি বলো তো? এটাকে আমরা দেখছি না, এফ ইজিকুলটা আমাদের এম এ, এফ ইজিকুলটা কি আমাদের এম এ। এইখানটায় আমরা যেটা দেখতে পারি যে এফ এর এককটা এখানে দেখতে পাচ্ছি যে এফ এর এককটা হচ্ছে আমাদের নিউটন। তার মানে এই নিউটনটাকে আমরা সুন্দর করে আসলে আমাদের এইগুলোর মধ্যে প্রকাশ করতে পারি। দেখো, তাহলে এগুলোর মধ্যে প্রকাশ করলে এম মানে কি, কেজি একক, এ মানে কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে আমরা সুন্দর করে নিউটনের জায়গায় আমরা লিখতে পারি কি এটা লিখতে পারি না চাইলে? নিউটনের জায়গায় কি সুন্দর করে এটা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা নিউটন ইকুয়ালটা আমরা জানি এম এ, এফ ইজ ইকুয়াল টু কি এম এ, এম হচ্ছে কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা নিউটনের জায়গায় লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা এটা বসাই দিই, চলো। তাহলে আলটিমেট আমরা এখানটায় আমরা বসাবো কত? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর পাশে আছে আমাদের এটা কি আছে? আমাদের মিটার স্কোয়ার আছে, কেজি ইনভার্স 2 আছে। এই তো। আর এবার জাস্ট এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে আলটিমেট আমরা আরেকটা সমীকরণ পেয়ে, আরেকটা একক পেয়ে যাবো। সো নর্মালি মাঝে মাঝে তোমাদের অবজেক্টিভে এটা দেয় যে বলো যে কোনটা জি এর একক। তো তুমি তো পড়ে গেছো এইটা, তোমাকে অপশানে দেখা যাচ্ছে এটা নাই, কোনটা আছে? এইটা আছে, তখন তুমি ঘাবড়ায় যাবা। ঠিক আছে? তো দেখো আমরা দেখি, দেখো আমাদের যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছে আমাদের মিটার স্কোয়ার, আর এটা আছে আমাদের মিটার, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মিটার কিউব। আর এখানে আছে আমাদের কেজি, আর এখানে আছে কেজি ইনভার্স 2। তাহলে একটা উপর এটা পাওয়ার আছে 1 আর এটা পাওয়ার আছে -2। তাহলে কাটাকাটি করে কত যাবে? 1 আছে আর এটা -2 আছে, তাহলে কত আছে? থাকবে হচ্ছে -1। তাহলে আলটিমেটলি আমাদের কি কেজি -1। আর এখানে আমাদের আছে পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি পার সেকেন্ড স্কোয়ার, তাই না? আচ্ছা, এই তো। তাহলে আমাদের এই ব্যাপারটা যদি না বুঝে থাকো তাহলে তুমি একটু ম্যাথটা দেখলেই বুঝতে পারবে আর কি। তাও জাস্ট আমি তোমাকে আরেকটু দেখাই দিই যে না এই জিনিসটা আসলে ভাই আমি বুঝি নাই। ঠিক আছে? ওকে, যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য আর কি বলে রাখি। তো সাপোজ এই কেজি আর এখানে আমাদের কেজি ইনভার্স 2, এটাকে আমি একটু কি করবো দেখার চেষ্টা করবো এটা আসলে কত হয়, এটা কি আসলে কেজি -1 হয় কিনা। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কেজি আছে আর একটা আছে আমাদের কি কেজি ইনভার্স 2, তাই তো? কেজি ইনভার্স 2টাকে আমরা কি লিখতে পারি? কেজি ইনভার্স 2টাকে আমরা লিখতে পারি 1/কেজি স্কোয়ার। হইল না? তাহলে এইবার বলো কেজি কেজি কাটা, নিচে থাকবে একটা কেজি, তাহলে ইজুগুলো কত আমাদের? কেজি ইনভার্স 1। এই তো, এভাবে চিন্তা করতে পারো। কিংবা এটা চিন্তা করতে পারো যে দুইটা জিনিস যদি মানে একই একক যদি দুইটা থাকে, ওইটার যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে এই যে দেখো কেজি আর কেজি ইনভার্স 2 গুণ আকারে আসছে না, তাহলে পাওয়ারটা যোগ করে দাও। এটা পাওয়ার 1 আর এটা পাওয়ার -2, তাহলে যোগ করলে কত হচ্ছে? -1। তাহলে এই যে কেজি -1। ওকে, এই হচ্ছে কথা। তাহলে এখান থেকে আমরা কয়টা একক পাইলাম বলো? কয়টা একক পাইলাম? একক পাইলাম হচ্ছে আমাদের এইটা নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, আর আরেকটা পাইছি হচ্ছে মিটার কিউব পার কেজি পার সেকেন্ড স্কোয়ার। এই তো, তাহলে আমরা জি এর মান পেয়ে গেছি। আচ্ছা, এখন এই ব্যাপারটা আমরা একটু বুঝলাম। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। মাঝে মাঝে তোমাকে বলবে যে ভাই জি এর মান আমি জানি, খ নাম্বারে দিল যে জি এর মান আমি জানি যে 6.673 × 10⁻11 এত, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার এত। বুঝলাম, এটা মানেটা কি? খ নাম্বার এটা ভাই আসবেই যে এটা মানেটা কি। সো মানেটা বোঝার আগে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে সাপোজ এইটা যদি আমি তোমাকে লিখি, যে সাপোজ আমি লিখলাম যে জি জুগুলটা আমরা কি লিখতে পাচ্ছিলাম বলো তো? জি জুগুলটা আমরা দেখতে পাচ্ছিলাম এফ ডি স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের m1 m2, তাই না? আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেটা করি যে এইটার মান আমি জানি, এটার মান কত জানি? 6.673 × 10⁻11। ওকে, এখন এই যে এই ভরটা যেটা আছে মানে একটা বস্তু যেটা আছে ওটাকে যদি সাপোজ আমি 1 কেজি নিয়ে নিই, কি নিয়ে নেব? 1 কেজি নিয়ে নেব। আর এই যে m2 যেটা আছে সেটাকেও আমি চাইলে কি করে নিতে পারি? 1 কেজি ধরে নিই। আচ্ছা, ধরে নিই না, ধরো। আর এই যে ডিস্টেন্সটা তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটাকে ধরে নেব আমি 1 মিটার। আচ্ছা, এবার বলো কি হচ্ছে? আমি দুইটা বস্তু নিব, দুইটা বস্তুর ভর হবে হচ্ছে 1 কেজি 1 কেজি করে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা আছে ওই ডিস্টেন্সটা হবে হচ্ছে 1 মিটার। তাহলে আমি আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এফ ইজুগুলটা আমরা দেখতে পাচ্ছি জি, এফ ইজুগুলো দেখতে পাচ্ছি জি, আর জি ইজুগুলো দেখতে পাচ্ছি 6.673 × 10⁻11। আচ্ছা, তাহলে এখান থেকে আমি সুন্দর করে বলতে পারি যে আমি যদি দুইটা বস্তুকে নেই, তাদের ভর যদি হয় 1 কেজি, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি হয় 1 মিটার, তাহলে তাদের মধ্যবর্তী যে ফোর্স আছে, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বল আছে, ওই আকর্ষণ বলের মান হবে 6.673 × 10⁻11 নিউটন। বলতে পারি কি চাইলে? হ্যাঁ, এক্স্যাক্টলি, তুমি আনসারটা আসলে এটাই দিবা যে ভাই আমি দুইটা বস্তু যদি নেই, দুইটা বস্তু নেওয়ার পরে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি 1 মিটার নেই, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে তার মান হবে 6.673 × 10⁻11 নিউটন। এই তো। সো এইটাই আসলে আলটিমেটলি আমাদের আসলে জি এর যে সংজ্ঞাটা, জি আসলে আমাদের তাৎপর্যটা, এটা গাইন্ডে বলা যায় যে তাৎপর্য জি ধারা আসলে আমরা কি বুঝাচ্ছি। এই তো। এখন আরেকটা ব্যাপার আছে যে এখানে ধরো আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে আসলে আমরা একটা সমীকরণ থেকে আমরা একটা জিনিসকে সমানুপাতিকে প্রকাশ করছিলাম। ইভেন আমরা সমানুপাতিক থেকেও একটা সমীকরণে প্রকাশ করছিলাম যেটার জন্য আমাদের একটা ধ্রুবক লাগতেছিল। তো এখানে আমরা ধ্রুবকটা নিয়ে ফেলছি জি। অন্য কোথাও সামনে দেখবা যে আরও হাজার হাজার প্রমাণ আছে, সামনে বলতে 9, 10 পাবা, ইন্টারেও পাবা, এত প্রমাণ আছে। এই প্রমাণগুলোতে তুমি দেখতে পাবে যে অনেকগুলো আমরা ধ্রুবক ইউজ করি। ঠিক
ঠিক আছে। এখন ওই ধ্রুবকগুলা আর এই ধ্রুবকটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আমাদের এই ধ্রুবকটার মান আসলে কখনোই চেঞ্জ হয় না। কখনো চেঞ্জ না হওয়া মানে কি? মানে হচ্ছে আমি যদি মাধ্যম চেঞ্জ করি, মাধ্যম তো বুঝো, মানে এখানে ধরো এটা বায়ু মাধ্যম, কিংবা পানিতে চলে গেলে পানি মাধ্যম, কিংবা লোহা মাধ্যম, কঠিন মাধ্যম, বায়বীয় মাধ্যম, গ্যাসীয় মাধ্যম, মাধ্যম যদি আমি চেঞ্জ করে ফেলি তাহলে ওই কনস্ট্যান্ট জি এর মান চেঞ্জ হবে না। কিংবা আমি যদি একদম পরিবেশটা চেঞ্জ করে দিলাম, কিংবা বস্তুটাই চেঞ্জ করে দিলাম, তাহলেও জি এর মান চেঞ্জ হবে না। বুঝা গেছে? অন্যান্য ক্ষেত্রে জি এর মান আসলে, অন্যান্য ক্ষেত্রে যে ধ্রুবক আছে বা কনস্ট্যান্ট যেটা আছে ওইটার মানটা চেঞ্জ হইতে পারে, ওটার মানটা কি হইতে পারে? চেঞ্জ হইতে পারে। কিন্তু এই এমন একটা বান্দা জি হচ্ছে আমার এমন একটা বান্দা জি এর মান কখনোই চেঞ্জ হয় না। যে কোনো মাধ্যমে নিয়ে যাও, যে কোনো কিছুতে নিয়ে যাও, জি এর মান কখনো চেঞ্জ হবে না। এটা একটা জি এর একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, এই জন্য আমরা জিটাকে আমরা কি বলি জানো? জিটাকে আমরা বলি বিশ্বজনীন ধ্রুবক। এটাকে আমরা কি বলি? বিশ্বজনীন ধ্রুবক, বা এটাকে আমরা বলি সার্বজনীন ধ্রুবক। চেঞ্জ হয় যায় না, এটা সার্বজনীন ধ্রুবক, ঠিক আছে? বা এটাকে নর্মালি আমরা যেটা জানি যে সমানুপাতিক ধ্রুবক, যে সমানুপাতিক জিনিসটাকে আমরা চেঞ্জ করার জন্য আমরা যেটা আনছি তার সমানুপাতিক ধ্রুবকও বলতেছি আর কি। বাট যেহেতু চেঞ্জ হয় না, এই জন্য আমরা এটাকে বলি বিশ্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? মহাকর্ষীয় ধ্রুবকও বলতে পারি, সার্বজনীন ধ্রুবকও বলতে পারি। এই হচ্ছে জিনিসপাতি। তার আলটিমেটলি আমরা এখান থেকে সব কিছু জেনে ফেলছি আলটিমেটলি। তাহলে মোটামুটি আমরা সূত্রটা জানি যে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু m1m2/d²। দুইটা বস্তু দেওয়া থাকবে, মধ্যে দিয়ে ডিস্টেন্স দেওয়া থাকবে, তখন আমরা খুব সুন্দর করে আমি তাদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান বের করে ফেলতে পারবো, তাই তো? আচ্ছা, পারবো। আচ্ছা, ওকে, চলো দেখি এরপরে কি দেওয়া আছে। আচ্ছা, দেখো সেম জিনিস আমাদেরকে বলে দেওয়া আছে যে m1 m2 ভরের দুটি বস্তু কণা। এখন আমরা বস্তু না নিয়ে ধরো সাপোজ বস্তু কণা নিলাম, একই তো কথা, তার একটা নির্দিষ্ট ভর আছে। এই হচ্ছে আমাদের কি বলতো বস্তু কণা, এই হচ্ছে আমাদের একটা বস্তু কণা, ঠিক আছে? ওকে, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স সাপোজ হচ্ছে ডি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু, আমরা কি দেখতে পাচ্ছি? এফ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি জি ইন্টু m1 ইন্টু m2/d², তাই না? আচ্ছা, পেয়ে গেছি। আচ্ছা, তাহলে তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তাহলে এইটা সাপোজ আমাদের f1, এটা হচ্ছে আমাদের f2, তাই তো? এখানে আরেকটা সুন্দর জিনিস বলে দেওয়া আছে। এখানে কি বলে দেওয়া আছে? আমাদের f1 ইজ ইকুয়াল টু আমাদের f2। কি বলে দেওয়া আছে ভাই? f1 ইজ ইকুয়াল টু আমাদের f2 মানে কি? মানে হচ্ছে এই যে আমি দুটা বস্তু কণা নিলাম না, তাদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে, একজন একজনকে আকর্ষণ করতেছে, তাই তো? একজন f1 বলে আকর্ষণ করতেছে, একজন f2 বলে আকর্ষণ করতেছে। এই যে আকর্ষণ যে করতেছে না, এটা দুটো সমান। এটার মান কি সমান? কারণ আমি দেখো সূত্রতে একটাই লিখছি, f ইজ ইকুয়াল টু জি ইন্টু m1 ইন্টু m2। f1 এর জন্য আলাদা করে লিখি নাই, f2 এর জন্য আলাদা করে লিখি নাই। এই যে f যেটা আছে এটাই আমাদের f1, f যেটা আছে এটাই আমাদের f2। তার মানে আসলে আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম? দুইটা বস্তু কণা একজন একজনকে আকর্ষণ যে করতেছে, এই আকর্ষণ বলের মান সমান। এই আকর্ষণ বলের মান কি সমান এবং কি বিপরীত। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা একটু বুঝো। এবারে একটু চিন্তা করো যে দেখো আমরা যখন আপেলকে ফেলে দেই, কিংবা একটা ফুটবল বা একটা বলকে যখন ফেলে দিই, তখন কি হয়? মহাকর্ষ বল কাজ করে, তো, তাই তো? মহাকর্ষ বল কাজ করে এই বলটা পৃথিবীর দিকে চলে যায়। এখন দেখো দুজন যদি একজন একজনকে সেম বলে আকর্ষণ করে, তাহলে এই বলটা পৃথিবীর দিকে যাচ্ছে, বাট পৃথিবী বলের দিকে যাচ্ছে না কেন? আলটিমেটলি তো আসলে সেম বলই প্রয়োগ করতেছে দুজনে। তাহলে বলটাও কি পৃথিবীকে টানতেছে, পৃথিবীটাও কি বলটাকে টানতেছে, বাট বলটা পৃথিবীর দিকে যাচ্ছে, বাট বলের দিকে পৃথিবী যাচ্ছে না কেন? হচ্ছে এটা কি আসলে? এটা একটু চিন্তা করবা, বুঝছো? আমি আনসারটা বলে দেবো, একটু পজ করে একটু চিন্তা করো, আমি আনসারটা এখনই বলে দিচ্ছি। আচ্ছা দেখো, সো ব্যাপারটা হচ্ছে আমি একটু বুঝাই। আচ্ছা, আনসারটা হচ্ছে এটা যে আলটিমেটলি আমাদের ওই বল, পৃথিবীটাও বলের দিকে যাচ্ছে, পৃথিবীরও কি বলের দিকে যাচ্ছে, বাট এটার মান খুবই অল্প। এটার মান কি? খুবই অল্প। আচ্ছা দেখাই তোমাকে। সাপোজ এই হচ্ছে আমাদের সেই পৃথিবীটা, এই হচ্ছে কি আমাদের সেই পৃথিবীটা, আর এই হচ্ছে আমাদের সেই বলটা। কোনটা? এই হচ্ছে আমাদের সেই বলটা। ওকে, তাহলে দেখো তাদের মধ্যে কি থাকবে? একটা আকর্ষণ বল থাকবে। তাহলে এইটাকে, এই বলটাকে কে টানতেছে? পৃথিবী টানতেছে। সাপোজ আমাদের বল টানতেছে আমাদের সাপোজ f1 বলে, আর এই পৃথিবীটাকেও বলটা টানতেছে সাপোজ আমাদের f2 বলে। এইটা ভর সাপোজ ধরলাম আমরা m, আর এই পৃথিবীর ভরটাকে আমি ধরলাম বড় হাতের m। ধরতে পারি কি? পৃথিবীর ভরটাকে আমি ধরলাম বড় হাতের m, আর ওই যে আমি বস্তু যে বলটা আছে ওই বলটা ভরটাকে ধরলাম আমরা ছোট হাতের m। তাহলে আমরা দেখলাম যে দুজনকে f1 আর f2 বলে টানতেছে, ভালো কথা। দুইটার মান কি সমান হবে? অবশ্যই সমান হবে। তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পারি বলো তো? f1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? f2। f1 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? f2 লিখতে পারি। আচ্ছা ওকে, তাহলে দেখো আমি যদি f1টা বের করতে যাই, f1 মানে এই বস্তুটাকে যে টানতেছে, এই বস্তুটাকে কি টানতেছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস কি আমরা জানি যে নিউটনিয়ান মেকানিক্স বা নিউটনীয় বলবিদ্যা থেকে আমরা একটা জিনিস দেখছিলাম যে এফ ইজ ইকুয়াল টু আমাদের এম এ। এটা আশা করি জেনে ফেলার কথা।
আশা করি কি জেনে ফেলার কথা যে এফ ইজ ইকুয়াল টু আমাদের এম এ, এফ ইজ ইকুয়াল টু কি আমাদের এম এ, এটা জানার কথা। তো এখানে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলি। দেখো এফ ওয়ানটা কি, ওই বস্তুটা যে এম ছোট হাতের যে বস্তুটা আছে ওইটাকে যে টানতেছে ওই ফোর্স, তাহলে ওইটাকে আমরা বলতে পারি কি এম ইন্টু এ। ওকে, ভালো কথা। এটা কি, এটা হচ্ছে আমাদের এই বস্তুর ত্বরণ, এমটা কি এই বস্তুর ভর। ওকে, এবার আমরা দেখতে পাবো এফ টু। এফ টুটা কি, এফ টুটা হচ্ছে আমাদের এই পৃথিবীটাকে এই বলটা কোন বলে টানতেছে, এফ টু বলে টানতেছে। তাহলে আমরা নিব কি এই বস্তুটা ভর নিব আর এই বস্তুটা ত্বরণ নিব, বা পৃথিবীর ভর নিব আর পৃথিবীর ত্বরণ নিব। তাহলে পৃথিবীর ভরটা হচ্ছে বড় হাতের এম আর ত্বরণটা কি বড় হাতের এ। ওকে, মা ইজ ইকুয়াল টু মা, ঠিক আছে, এ ধরতি মেরি মা হে, ঠিক আছে। যাই হোক, এম এ ইজ ইকুয়াল টু আমাদের এম এ। এখন এই ব্যাপারটা আমাদেরকে, এটা সত্য, এটা কি সত্য, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে দেখো যে আমরা যেটা জানি যে দুটো জিনিস যখন এরকম গুণ আকারে থাকে, সাপোজ আমি একটা জিনিস তোমাকে দেখাই, সাপোজ এদের তো নিজস্ব একটা মান আছে নাকি, এদের নিজস্ব মানটা কত হবে, মান কত বলো, মান হবে আমাদের এফ এর সমান জি ইন্টু এম এম মানে ডি স্কোয়ার। এটা তো বুঝো দুটো বস্তুর ভর, একটা বস্তু এম একটা বস্তু এম আর একটা মধ্যবর্তী ডিস্টেন্স সাপোজ ডি স্কোয়ার। তাহলে এটুকু আমি জানি, এই ফোর্সটা নির্দিষ্ট একটা মান বের করে ফেলতে পারবো। এখন তোমাকে আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। সাপোজ আমার কাছে হচ্ছে দুইটা জিনিস আছে, সাপোজ আমাদের এ ইন্টু বি আছে, এ ইন্টু বি যেগুলো আমি দেখতে পাচ্ছি 10, এ ইজ ইকুয়াল টু বি এ ইন্টু বি ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 10। আচ্ছা, এখন সাপোজ আমি এর মান নিব, এর মান নিব হচ্ছে সাপোজ 1, এর মান নিব কত 1। এখন বি এর মান কত হবে বলো, এর মান যদি আমি 1 নেই তাহলে বি এর মান কত হবে, বি এর মান অবশ্যই 10 হবে। তাহলে 10 আর 1 গুণ করলে আমি পাচ্ছি 10। আচ্ছা, এখন আমি সাপোজ এর মান একটু বাড়াবো, বাড়ায় নিলাম হচ্ছে 2, তাহলে বলো বি এর মান কত হবে, এর মান আমি নিলাম হচ্ছে 2, তাহলে বি এর মান কত হবে, বি এর মান হবে হচ্ছে 5। তাহলে আলটিমেটলি আমরা 5 দুগুণা 10 মিলে গেছে। আচ্ছা, এর মান সাপোজ আমি নিব, এবার নিব হচ্ছে আমাদের 5 নিব, বলো এর মান কত নিলাম 5 নিলাম, বি এর মান কত হবে 2 হয়ে যাবে, তাই তো। এর মান নিব আমি 10, বি এর মান কত হবে 1 হয়ে যাবে। এখান থেকে কি আমি একটা রিলেশন পাচ্ছি, কি একটা রিলেশন সুন্দর করে পাচ্ছি যে দুইটা জিনিস যখন এরকম গুণ আকারে থাকে না, দুইটা জিনিস এরকম গুণ আকারে থাকে না, তখন আলটিমেটলি আমি একটা যদি বাড়াই আরেকটা কমে যাবে, একটা যদি বাড়াই আরেকটা কমে যাবে। মানে একটা যদি সাপোজ অনেক বড় আরেকটা অনেক ছোট হবে, একটা সাপোজ এই যে অনেক বড় এই যে 10 আরেকটা অনেক ছোট 1, একটা যদি অনেক ছোট হয় আরেকটা অনেক বড় হবে, ঠিক আছে। এটাও কাইন্ড অফ এটা সমানুপাতিক সম্পর্ক। সাপোজ এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এ ইজ ইকুয়াল টু লিখতে পারি 10/b, তাহলে খুব সুন্দর করে লিখতে পারি এ ইজ প্রপোর্শনাল টু লিখতে পারি কি এ এ ইজ প্রপোর্শনাল টু আমাদের 1/b লিখতে পারি। এই যে এর মান বাড়াইলে বি এর মান কমে, বি এর মান বাড়াইলে এর মান কমে, এটাকে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি, তাই তো। এই তো সেটা আমরা লিখতে পারি। যাই হোক, আমরা যেটা বুঝলাম যে দুইটা জিনিস গুণ আকারে থাকলে, তাদের একটা নির্দিষ্ট মান থাকলে, গুণটা নির্দিষ্ট মান থাকলে, তাহলে এর মান যদি অনেক বড় হয় বি এর মান অনেক ছোট হবে। আচ্ছা, তার মানে আলটিমেটলি আমরা এখানে কি দেখতে পাই বলো তো, এই যে এম যেটা আছে পৃথিবীর ভরটা অনেক বড় না, অনেক বড়, অনেক বড়, বিশাল। এইটার মানটা আমি তোমাকে বলে দেই, এটা হচ্ছে আমাদের 6 × 10⁻24 কেজি, 6 দিয়ে 10টা 24টা শূন্য, 24টা শূন্য হলে যতটা হয় তত কেজি হচ্ছে আমাদের পৃথিবীর ভর। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো পৃথিবীর ভর যদি এত বেশি হয় ত্বরণ কি হবে, অনেক কম হবে না, অল্প হবে না, এই হচ্ছে কথা। সেম এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে এই পৃথিবীর তুলনায় এই যে বস্তু যেটা আছে ওটা ভরটাকে অনেক কম না, অনেক কম, এই জন্য দেখা যাচ্ছে আমাদের ত্বরণ বেশি, এই জন্য দেখা যাচ্ছে কি ত্বরণ বেশি, এই হচ্ছে কথা। ত্বরণ যার বেশি হবে, ত্বরণ যার বেশি হবে সে তত বেশি দ্রুত আগাবে। কেন বলো তো, দেখো আমি তোমাকে দেখাই। সাপোজ এইখান থেকে সে বস্তুটা নামা শুরু করছে, তাহলে আমি দেখি কত দূরত্ব অতিক্রম করে। সাপোজ এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এগুলো গতিবিদ্যাতে পড়ে আসার কথা, কিন্তু এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। আচ্ছা, এখন আমি ধরে নিই যে সে কি করছে একদম 0 থেকে শুরু করছে, মানে তার আদিবেগ প্রথমে ছিলই না, স্থির অবস্থায় ছিল, 0 থেকে শুরু করছে। তাহলে আমরা দেখতে পাই যে এস ইজ ইকুয়াল টু আমাদের হাফ এ টি স্কোয়ার। তার মানে আমাকে বলো এর মান যদি বাড়ে সে বেশি দূরত্ব অতিক্রম করবে না। এই যে দেখো ছোট যে বস্তুটা আছে ওটার ত্বরণটা অনেক বেশি হয়, ত্বরণ যেহেতু অনেক বেশি হয় সে কি করে খুব অল্প টাইমের মধ্যেই অনেক দূরত্ব অতিক্রম করে ফেলে, দেখে ছেড়ে দিলাম এটা খুব তাড়াতাড়ি দ্রুত অতিক্রম করে ফেলছে। আর পৃথিবীর ক্ষেত্রে কি হয় বলো, এই এর মানটা এত আস্তে আস্তে হয় যে ওই মানে দেখা গেছে যে সারা বছর লেগে গেছে তাও সেটা একটু লড়তেছে না, বুঝা গেছে। এই হচ্ছে কথা। তো এই হচ্ছে কথা যে আসলে আমরা দেখতে পাই যে দুইটা বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, ঠিকই পৃথিবীতে পড়ার সাথে সাথেই মানে পৃথিবীটাকে আকর্ষণ করতেছে, পৃথিবীকেও আকর্ষণ করতেছে, বাট এই অল্প একটা সময়ের মধ্যে কি করে দুইটা মিলিত হয়ে যাচ্ছে, কারণ কি ওইটা ত্বরণ বেশি থাকে, পৃথিবীর ত্বরণ খুবই কম থাকে। সো এটা আসতে পারে খ নম্বরে, তখন খুব সুন্দর করে বলবা যে পৃথিবীর ভর অনেক বেশি দেখে ত্বরণ খুব কম হয়, আর বস্তুটার ক্ষেত্রে ভর অনেক কম দেখে ত্বরণ অনেক বেশি হয়। এই হচ্ছে কথা। এই তো
তাহলে মোটামুটি কনসেপচুয়াল জিনিসপাতি আমরা হালকা পাতলা হলেও জেনে ফেলছি। দেখো আমরা এখানে দেখে আমরা কি বলি, এই যে দেখো এখানে আমরা যদি একটু বইয়ের সাথে এবার একটু মিলাই, বইতে আমাদেরকে কি বলে দেওয়া আছে দেখো, আমরা যদি দেখি তাহলে বলে দেওয়া আছে জি একটি সমানুপাতিক ধ্রুবক, অবশ্যই সমানুপাতিক ধ্রুবক। একে আমরা বলি সার্বজনীন না সর্বজনীন, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলি। আচ্ছা, এর অর্থ হচ্ছে দুটি 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে তো বোঝো কেজি, ওই যে বললাম না 1 কেজি ভরের বস্তু 1 মিটার দূরত্বে রাখলে, এটাও বলে ফেলছি পরস্পর যে বলে আকর্ষণ করে তাকে আমরা বলি হচ্ছে জি এর মানের সমান, এটাও আমরা বলে ফেলছি, তাই না? আচ্ছা, এরপরে আগাই। দেখো এইখানে আমাদের একটা সুন্দর একটা জিনিস দেওয়া আছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা কি একটু ইম্পর্টেন্ট। দেখো আমাদের কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা দেখতে পাই যে নির্দিষ্ট দূরত্বে আমি যদি দূরত্বটাকে যদি কনস্ট্যান্ট ধরে রাখি, তাহলে দুটি বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল দ্বিগুণ হলে বল দ্বিগুণ হবে। দেখো আমি যখন বলছি যে দূরত্ব যখন কনস্ট্যান্ট, এটা নির্দিষ্ট দূরত্ব বলছে না, নির্দিষ্ট দূরত্ব মানে কি ভরটাকে আমি দূরত্ব মানে কি নির্দিষ্ট দূরত্ব মানে হচ্ছে আমি ডিটাকে আমি চেঞ্জ করবো না। ডিটাকে যদি আমি চেঞ্জ না করি তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছিলাম যে এফ ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছিলাম m1 ইন্টু m2, m1 ইন্টু m2, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ভরের গুণফল। আমাদেরকে যেটা বলছে যে ভরের গুণফল যদি আমি দ্বিগুণ করি, তাহলে এই পার্টটুকুকে যদি আমি দ্বিগুণ করে ফেলি ভাই, এই পার্টটুকুকে যদি আমি দ্বিগুণ করে ফেলি, ধরো টোয়াইস m1 ইন্টু m2 করি, তাহলে আলটিমেটলি আমাদের এই এফটাও হয়ে যাবে আমাদের দ্বিগুণ, টোয়াইস এফ। কারণ দেখো সমানুপাতিক সম্পর্ক যেটা বললাম, এটাকে দ্বিগুণ করলে এটাও দ্বিগুণ হবে, সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এই তো। এরপর আমাদেরকে যেটা বলছে যে ভরের গুণফল যদি আমি 3 গুণ করি ভাই, 3 গুণ করে ফেলি, এটা যদি আমি 3m1 m2 n2 করে ফেলি, তাহলে দেখো এটা কত গুণ হবে, এটা হয়ে যাবে আমাদের 3f, এটাও 3 গুণ হয়ে যাবে। আচ্ছা, এই তো। তাহলে এখানে এইবার আমরা চাবো যে এইখানে আমাদের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আমাদের এটা আমরা একটু মুছে ফেলি। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে আমাদের এইটা, যে নির্দিষ্ট ভর মানে ভর যেগুলো আছে, দুইটা বস্তুর যে ভর আছে ওইটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, ওটাকে যদি আমি চেঞ্জ না করি, তাহলে আলটিমেটলি আমরা সম্পর্ক দেখতে পাই কি, সম্পর্ক দেখতে পাই যে আমাদের এফ ইজ প্রপোর্শনাল আমাদের 1/d স্কোয়ার। ডিটা কি মধ্যবর্তী ডিস্টেন্স যেটা আছে ওইটার বর্গের ব্যস্তানুপাতিক, তাই তো? আচ্ছা, বলছে করার মধ্যবর্তী দূরত্ব যদি আমি দ্বিগুণ করি, ডিস্টেন্স যদি আমি দ্বিগুণ করে ফেলি, তাহলে ডিস্টেন্স দ্বিগুণ করা মানে কি এই যে ডি যেটা আছে এটাকে আমি কি করে ফেলা, টোয়াইস ডি করে ফেলা, ঠিক আছে? টোয়াইস ডি যদি করে ফেলি, আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এই পার্টটুকু হয়ে যাবে আমাদের এত স্কোয়ার, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা কত হয়ে যাবে আমাদের 4d স্কোয়ার। তাই আমি আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি, এটাকে তোমার একটা সুন্দর করে দেখাই, চলো এটা এত শর্টকাটে আমরা না বুঝি, চলো সাপোজ আমরা বস্তুটার ভরটাকে আমি m1 m2 রাখলাম, দেখো কি হচ্ছে। দেখো সাপোজ আমি f1 নিলাম, f1 ইকুয়াল আমরা দেখতে পাচ্ছি g ইন্টু বস্তু দুইটা ভর m1 m2 মধ্যবর্তী ডিস্টেন্স সাপোজ d। ওকে, ভালো কথা। সো আমাদের বলছে যে বস্তুর ভরগুলোকে আমি চেঞ্জ করবো না, না করে আমি কি করলাম ডিস্টেন্সটাকে দ্বিগুণ করলাম, তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি g ইন্টু উপরে আছে আমাদের m1 m2 আর ডিস্টেন্সটাকে দ্বিগুণ করা মানে কি টোয়াইস ডি করা, তাই না? টোয়াইস ডি করা হলো না, মধ্যবর্তী ডিস্টেন্স দ্বিগুণ করলাম। আচ্ছা, এই তো। ডিস্টেন্স যদি দ্বিগুণ করি, এখান থেকে আমি সুন্দর করে লিখতে পারি যে f2 ইকুয়াল আমরা কি দেখতে পাচ্ছি g ইন্টু উপরে আছে আমাদের m1 m2 আর আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা কত হয়ে যাবে, 4d স্কোয়ার হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে 4d স্কোয়ারটাকে আমরা এখানে লিখি যে 1/4 লিখে দিই, তার এখানে লিখে দিই আমরা d স্কোয়ার। সমস্যা আছে কি? খুব একটা সমস্যা তো নাই। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাই বলো তো? আলটিমেটলি আমরা দেখতে পাই যে এই পার্টটুকুর মান কিন্তু আমি জানি, এই পার্টটুকুর মান হচ্ছে আমাদের সেই f1টা, তাহলে এটাকে আমরা লিখে ফেলি কি বলো, f1। দেখো তাহলে আলটিমেটলি আমরা কি লিখতে পাচ্ছি যে f2 যেটা আছে সেটা হচ্ছে আমাদের 1/4 অফ f1। আগে যে f1টা ছিল না ওইটার আমাদের 1/4 হয়ে গেছে। কত চতুর্থাংশ হয়ে গেছে? 1/4 হয়ে গেছে। এই তো এখানে আমরা খুব সুন্দর করে একটা সমীকরণ আকারে লিখে আমরা প্রমাণ করলাম, বাট পরীক্ষার হলে তো এত মাথায় আসবে না। দেখো এখানে কি বলে দেওয়া আছে, দেখো কোন দ্বিগুণ করলে 1/4 হয়ে যায়, এটাই তো বলছে, ঠিক তো? পরীক্ষার হলে তো এত কিছু করা যাবে না, মানে এমসিকিউ যদি আসে কিংবা চিন্তা করার জন্য যদি হয় এত কিছু তো করা যাবে না। সো আমরা যেটা করব যে দেখো আমরা সুন্দর করে লিখবো যে সমানুপাতিক সম্পর্ক থেকে যে এফ ইকুয়ালটা আমরা জানি 1/d স্কোয়ার, তাহলে ভাই এই ডিটাকে যদি আমি টোয়াইস ডি করি, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে আমাদের 4d স্কোয়ার। তাহলে আগে তো ডি স্কোয়ারই ছিল, তাহলে এখন 1/4 সামনে চলে আসবে না, 1/4 আলাদা হয়ে গেল না, তাহলে 1/4 আগে যেটা ছিল এটা 1/4 হয়ে যাবে। এই হচ্ছে কথা, এটাই আমাদের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? এই হচ্ছে কথা। স্কোয়ারটার কারণে এখানে আমাদের দ্বিগুণ করলেও 4 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে 4 গুণ মানে দেখো নর্মালি আমি যদি 1/d করতাম, এফ ইজ প্রপোর্শনাল 1/d, তাহলে ডি যদি দ্বিগুণ করতাম তাহলে এফ কত হয়ে যেত, হাফ হয়ে যেত, এটা গুণ করলে এটা ভাগ হয়ে যেত, এরকম টাইপের আর কি। বাট এখানে ডি স্কোয়ার থাকাতে দ্বিগুণ করলেও 4 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ কমে যাচ্ছে আর কি, ঠিক আছে? এই হচ্ছে কথা। তারপর আমি যদি দূরত্ব 3 গুণ করি তাহলে কত হবে বলো, 3 দুগুণে 9, তাহলে 1/9, ঠিক আছে? 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে,
এগুলো একটু ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু আসবে, এগুলো সামনেও পাবা। এই তো দেখো এখানে আমাদেরকে কি বলে দেওয়া হচ্ছে, বলে দেওয়া হচ্ছে মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবীর চারদিকে ঘুরে। এবার বলো অন্য সকল গ্রহ সূর্যের চারদিকে ঘুরে কেন? এটার আনসারটা তোমাদের হচ্ছে HW। এটার আনসারটা কি তোমাদের HW। তুমি হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, কিংবা হচ্ছে আমাকেও ইনবক্সে দিতে পারো, কিংবা যদি মনে হয় যে না ভাই আমি এটা পারি, তাহলে হচ্ছে ওই যে বললাম না যে আমাদের ক্লাসেও কমেন্টে করতে পারো, কিংবা আমাদের যে গ্রুপ আছে ওইখানেও পোস্ট করতে পারো আর কি। আর নর্মাল এটা চিন্তা করলেই পারো, খুব একটা কঠিন কিছু না, একটু নিজে চিন্তা করো, কিংবা হচ্ছে গুগল করো। এখন তোমরা ছোটো তো, গুগল করা শিখতে হবে, গুগলে কীভাবে আনসারগুলো পাইতে হবে এগুলো শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাবো আমাদের পার্ট 2-তে, যেখানে আমরা অভিকর্ষ আর অভিকর্ষ ত্বরণ নিয়ে কাজ করব। সো চলো আমরা দেখি অভিকর্ষ। সবার আগে আসে আমাদের অভিকর্ষ ভাই তেমন কিছুই না, আমরা পড়ে আসছি। আমরা কি করে আসছি? পড়ে আসছি। সেটা হচ্ছে আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোনো একজনকে আকর্ষণ করে, তাকে আমরা কি বলতাম? মহাকর্ষ, তাই তো? এবং এই মহাকর্ষ বলের মান সবচেয়ে ছোট, এটা একটু মাথায় রাখবা। আমাদের পৃথিবীতে বা মহাবিশ্বে আমরা 4 ধরনের মৌলিক বল পাই। 4 ধরনের মৌলিক বলের মধ্যে সবচেয়ে যে দুর্বল যে বলটা আছে সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা আকর্ষণ তো করতেছি ঠিকই, বাট কাছাকাছি আসতেছি না। দেখা যাচ্ছে হাজার হাজার কোটি কোটি বছর পরে হয়তো বা কাছাকাছি আসবো দুইটা বস্তুকে রেখে দিলে। আচ্ছা, যাই হোক, যেটা বললাম যে এখন ওই দুটা বস্তুর মাঝখানে, মানে দুইটা বস্তুতে যে কোনো কিছু হইতে পারে, ওই দুইটা বস্তুর মাঝখানে যদি একটা পৃথিবী হয় তাহলে ওই বলটাকে আমি বলবো অভিকর্ষ বল। তাকে আমরা কি বলবো? অভিকর্ষ বল, ঠিক আছে? আচ্ছা, আমি যদি তোমাকে সংজ্ঞাটা এইভাবে দিই যে দেখো, পৃথিবী কোনো একটা বস্তুকে যে বল আকর্ষণ করে তাকে আমরা বলি অভিকর্ষ। পৃথিবী কোনো একটা বস্তুকে যে বল আকর্ষণ করে তাকে আমরা বলি অভিকর্ষ। সমস্যা আছে কি? নাই তো, কারণ দুইটা বস্তু যদি নেই, আলটিমেটলি একটা যদি পৃথিবী হয়, একজনকে কি বলে আকর্ষণ করতেছে? মহাকর্ষ বলে। ইভেন এই মহাকর্ষ বলটাকে আমরা অভিকর্ষ বলতেছি। এখন এই পৃথিবী একে যে বলে আকর্ষণ করতেছে সেটাও অভিকর্ষ, এ যাকে বলে যে বলে আকর্ষণ করতেছে সেটাও অভিকর্ষ। বাট আমরা এটা সুন্দর করে বলি যে পৃথিবী কোনো একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে, কারণ আমরা পৃথিবী নিয়ে খুব কনসার্ন। সো পৃথিবী কোনো একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা বলি কি? অভিকর্ষ। তাকে আমরা কি বলি? অভিকর্ষ। ইভেন এটা সামনে গেলেও বাবা যে এই বলটাকে আমরা ওজনও বলি, ওই বস্তুটার ওজনও বলি। যে ওজন বলতে আমরা কি বুঝাই? আগে থেকে আমরা একটু ডিসক্লেমার দিয়ে রাখি। ওজন বলতে আমরা কি বুঝাই? ওজন বলতে আমরা বুঝাই যে ওই বস্তুটাকে পৃথিবী কোন বলে আকর্ষণ করতেছে, কি বলে আকর্ষণ করতেছে, তাকে আমরা বলি ওজন। আচ্ছা, ভালো কথা। এই তো, তাহলে আমরা এখান থেকে বুঝে ফেললাম যে অভিকর্ষ জিনিসটা আসলে কি। অভিকর্ষ জিনিসটা কি বলতো? দুটা বস্তুর মধ্যে যদি পৃথিবী হয়, তারা যে বলে আকর্ষণ করে তাকে আমরা বলি কি? অভিকর্ষ। আচ্ছা, দেখো এখানে বলে দেওয়া আছে যে পৃথিবী অনেক বড় এবং এই আকর্ষণ বল অনেক বেশি হয় ফল এবং ক্রিকেট বল মাটিতে পড়ে। সহজ কথায় পৃথিবী এবং অন্যান্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলি কি? অভিকর্ষ, তাই তো? আচ্ছা, বলেছে সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ, কিন্তু পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলি তাকে বলি আমরা কি বলে? অভিকর্ষ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে সকল অভিকর্ষ বলই মহাকর্ষ। কারণ আমরা তো জানি যে মহাকর্ষের একটা ডিফারেন্ট একটা টাইপ হচ্ছে আমাদের সেই কি বলতো? অভিকর্ষ। কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ। আমি কি ভুল লিখলাম বলতো? না, ঠিকই লিখছি। সেটা কি বলতো? সকল অভিকর্ষ বল যেটা আছে সেটা অবশ্যই মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আমরা দেখবো যে অভিকর্ষ ত্বরণ মানে কি বুঝো? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধির হার। বেগ তো বুঝো, মানে প্রতি সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করতেছে। ওই যে বেগ যে বৃদ্ধির হারটাকে আমরা বলি হচ্ছে কি? ত্বরণ। তাকে আমরা কি বলি? ত্বরণ, তাই তো? হার মানে কি? প্রতি সেকেন্ডে কতটুকু বেগে চেঞ্জ হচ্ছে তাকে আমরা বলি কি? ত্বরণ। আচ্ছা, এখন অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে, দেখো যখন আমরা দেখতাম যে F = ma, আমরা যখন দেখতাম যে F = আমাদের ma, তখন আমরা কি দেখতাম? এটা হচ্ছে আমাদের সেই ত্বরণ। তার মানে আলটিমেটলি আমাদের ত্বরণ থাকার জন্য আমাদের কি লাগবে? একটা ফোর্স লাগবে। ত্বরণ থাকার জন্য একটা কি লাগবে? ফোর্স লাগবে। নাহলে এই F যদি 0 হয়ে যায়, এর মান কত হবে বলো? 0 হয়ে যাবে। F যদি 0 হয়, এর মান তো অবশ্যই 0 হবে, ত্বরণ 0 হয়ে যাবে। তার মানে আমাদের ত্বরণ থাকার জন্য কি লাগবে? একটা ফোর্স লাগবে। এখন এই ফোর্সটা যদি আমাদের হয় অভিকর্ষীয় বল হয়, তাহলে থেকে আমরা বলবো অভিকর্ষীয় ত্বরণ। বুঝা গেছে? সিম্পল কথায় এই ফোর্সটা যদি আমাদের অভিকর্ষজ বল, তখন আমরা তাকে বলবো কি? অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষীয় ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা যে কোনো একটা বস্তুকে যদি আমি স্থির অবস্থান থেকে বা যেখান থেকে ছেড়ে দিই,
তাহলে সেটা কি হবে, অভিকর্ষ বলের প্রভাবে মাটিতে পড়তে থাকবে। অভিকর্ষ বলের প্রভাবে ওই বস্তুটার বেগ যে বৃদ্ধির হারটা আছে তাকে আমরা বলতেছি অভিকর্ষজ ত্বরণ। তাকে আমরা কি বলতেছি, অভিকর্ষজ ত্বরণ। বুঝা গেছে? অভিকর্ষ বলের প্রভাবে কোনো একটা পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারটাকে আমরা বলবো কি, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে? সো বইতে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো একটু পড়ে নিও আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে নর্মালি আমরা যেটা জানি, নর্মালি আমরা জানি যে কি জানি বলো, এ ফিজিক্যালটা আমরা কি জানি, এ ফিজিক্যালটা আমরা জানি এম এ। আচ্ছা, ওকে, তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা একটা কাজ করব যে আমরা এই ফিজিক্যালটা আমরা লিখে ফেলবো, এম এ না লিখে আমরা লিখবো এম জি। এ মানে তো ত্বরণ, এক্সিলারেশন। জি মানে কি, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। এটা একটা ভিন্ন ধরনের একটা ত্বরণ না, এই জন্য ভিন্ন ধরনের ত্বরণ না, মানে কাইন্ড অফ এটা আমরা একটু আলাদা করে লিখলাম আর কি। তাই খুব সুন্দর করে এখানে আমরা লিখতে পারলাম যে এফ ইজ ইকুয়াল টু এম জি। এম এ না লিখে এম জি লিখলাম আর কি, এর জায়গায় জি লিখলাম। সমস্যা আছে? খুব একটা সমস্যা নাই। আচ্ছা, এখন দুইটা বস্তু যদি থাকে, একটা পৃথিবী হয়, একটা যদি আরেকটা বস্তু হয়, সাপোজ আমরা একটা আঁকি, আমরা কি করব, এখান থেকে আঁকবো। এই হচ্ছে আমাদের সেই পৃথিবীটা, এই হচ্ছে আমাদের সেই বস্তুটা। সাপোজ এই হচ্ছে সে আমাদের বস্তুটা। তাহলে এটা হচ্ছে আমাদের এম ভরের বস্তু, আর এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর হচ্ছে আমাদের এম। তার মধ্যবর্তী ডিস্টেন্স সাপোজ ধরলাম, এইটা। ঠিক আছে? ওকে, তাহলে মধ্যবর্তী ডিস্টেন্স যদি আমাদের হয় এইটা, তাহলে এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিই হচ্ছে ডি, বা আরও চিন্তা করতে পারো। ঠিক আছে? আর চিন্তা করি, চলো আর চিন্তা করি, আর আর এটাই ধরলাম আমরা আর। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন না না আর না, আর আমরা আসলে যখন ব্যাসার্ধ বলি না তখন এটা আর প্রকাশ করে, আর না প্রকাশ আছে ডি প্রকাশ করে, চলো ডি প্রকাশ করি, সমস্যা না। আর আমরা দেখবো যে আর কখন আমরা লিখি। আচ্ছা, ডি লিখলাম। আচ্ছা, এবার আমরা দেখি যে আমাদের এইটার ক্ষেত্রে আমাদের ফোর্সের সমীকরণটা কত হবে বলো, ফোর্সের সমীকরণটা কেমন হওয়ার কথা, ফোর্সের সমীকরণ কেমন হবে। এফ ইজ ইকুয়াল টু আমরা জানি জি ইন্টু উপরে আছে আমাদের ভর, ভরের গুণফল, নিচে হচ্ছে আমাদের মধ্যবর্তী ডিস্টেন্স। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্সের একটা সমীকরণ, এটা হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ। এখন আমরা কি করবো বলো, দুইটাকে আমরা সমান লিখে ফেলবো। চলো, দুইটাকে সমান যদি আমরা করি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2 থেকে আমরা কি পাই, 2 থেকে পাই হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এমজি, এমজি ইকুয়াল টু আমরা পাচ্ছি এই পার্টটুকু, সেটা হচ্ছে আমাদের জি ইন্টু উপরে আছে আমাদের এম এম বাই ডি স্কোয়ার। ওকে, আলটিমেটলি আমরা কি কাটাকাটি করে পাই, দেখো এখান থেকে একটা জিনিস কাটা যায়, সেটা কি হলো, কাটাকাটি করে আমরা এম এম কাটা যাচ্ছে, থাকলো কি বলো, যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা হচ্ছে জি, যেটা আছে অভিকর্ষ ত্বরণ, সেটা ইকুয়াল টু আমরা যেটা দেখতে পাচ্ছি জি ইন্টু উপরে আছে আমাদের এম আর নিচে হচ্ছে আমাদের ডি স্কোয়ার। এই যে এই সূত্রটা একটু মুখস্থ করে নিতে হবে, মুখস্থ না, এই সূত্রটা আসলে আমাদের এটা আমাদের কি আসে জানো, এটা আমাদের প্রতিপাদনও আসে। প্রতিপাদন তো বুঝো, মানে এটা প্রমাণও আসে যে আমাদেরকে বলো যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি ইজ ইকুয়াল টু বড় হাতে জি ইন্টু এম বাই ডি স্কোয়ার। ঠিক আছে? এই জিনিসটা আমাদের একটু প্রতিপাদন করে আসতে হবে, এটা ইজ ইকুয়াল টু এটা 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 প্রতিপাদন করে আসতে হবে। ঠিক আছে? প্রতিপাদন করে একটু দেখাই দিতে হবে, এটা আমাদের মনে হয় মোস্ট প্রবাবলি 3 নম্বরে আসে। ঠিক আছে? আচ্ছা, সো এটা আমরা একটু মুখস্থ করে নিব। আচ্ছা, এরপরে এতটুকু বোঝার ফলে আমাদের এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে আমি যদি কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা স্থানে যদি অভিকর্ষ ত্বরণ বের করতে চাই, আমার কি লাগবে, এই জি লাগবে, যেটা আমরা মোটামুটি জানি, আর পৃথিবীর ভর লাগবে, এটাও আমরা জানি। আর এটা হচ্ছে একটা চেঞ্জ হচ্ছে আমাদের ডি স্কোয়ার, মানে ওই বস্তুটা আর পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী ডিস্টেন্স, সেটা আমাদের লাগবে, তাই তো? আচ্ছা, এইখানে কি কোথাও আমাদের এম আছে, মানে এম মানে কি, বস্তুটা ভর আছে কি, বস্তুটা ভর আছে নাই তো, তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, কি বলতো, আলটিমেটলি আমরা এখান থেকে কি বলতে পারি, কোথায় লিখি, চলো এইটা এখানে লিখি, এখানে একটা জিনিস লিখতে পারি যে অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ, কিন্তু স্থান নিরপেক্ষ নয়। কি বললাম বলতো, অভিকর্ষজ ত্বরণ যেটা আছে জি, যেটা আছে এটা বস্তু নিরপেক্ষ, মানে বস্তুর উপর ডিপেন্ডই করে না। আসলে কি বস্তু ভরকে আসছে কি নাই তো, তুমি যে কোনো একটা বস্তু নাও, যে কোনো একই ডিস্টেন্সে রাখো, প্রত্যেকটার জন্য জি সেম হবে, তাহলে বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। স্থান নিরপেক্ষ নয় মানে কি, এই যেখানে যে ডি স্কোয়ার যেটা আছে, ডি স্কোয়ার মানে কি,
আমি এক এক স্থানে গেলে ডিটা ডিফারেন্ট হবে না, আমি যদি আরও উচ্চতায় নিয়ে যাই ডি আরও ডিফারেন্ট হবে না, আরও উচ্চতায় নিয়ে গেলে আরও ডিফারেন্ট, ঠিক না? তাহলে এই যে ডি এর উপর কিন্তু ডিপেন্ড করতেছে কিংবা স্থানের উপর ডিপেন্ড করতেছে, তার মানে স্থানের নিরপেক্ষ না কিন্তু বস্তু নিরপেক্ষ। এই জন্য দেখা যায় যে আমি কোনো একটা বস্তুকে যদি মানে যে কোনো একটা বস্তুকে নিয়ে নেই তার অভিজ্ঞতা ত্বরণ সেম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের হচ্ছে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা যে এটা একটা পরীক্ষা আছে যে সাপোজ আমি একটা উপর থেকে একটা ধরো লোহার একটা বল আর হচ্ছে এখানে আমাদের একটা পালক, ঠিক আছে? পালক মানে তো বোঝো ওই যে পশু পাখির পালক, পশু পাখির না, ওই যে ধরো পাখির পালক, পালক ফেলে দিলাম, তাহলে তার মধ্যে তাদের দুজনে জি কত হবে বলো তো? যে কোনো একটা একই স্থান থেকে যদি ফেলে দেয় জি কত হবে? জি কত হবে বলো? জি হবে না, ওই মুছে ফেললাম কেন? জি কত হবে? জি সেম হবে না, কারণ এটা হচ্ছে আমাদের পৃথিবীর বল, সেম জি সেম, মধ্যে ডিস্টেন্স দূরত্ব সেম, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি জি এর মান সেম হবে। ওই পালকের জন্য সেম হবে, আর হচ্ছে লোহার যে বল আছে ওই বলের জন্য সেম হবে, ভরের জন্য সেম হবে। কিংবা আমি যদি আরেকটা যদি তোমাকে বলি যে আমাদের তুলার জন্য যেরকম হবে ওই কাঠের কিংবা হচ্ছে যে লোহার যে বলটা আছে ওইটার জন্য সেম হবে, সেমই হবে না? আচ্ছা, তাহলে সেম হলে তারা যদি ফেলে দেয় তাহলে একই সময় পড়ার কথা না? একই সময় পড়ার কথা। দেখো আমরা যদি চিন্তা করি, আমরা কি জানি এস ইজ ইকুয়াল টু আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমি স্থির অবস্থান থেকে ফালাইছি, একদম দুইটাকে এভাবে রেখে স্থির অবস্থান থেকে ফালাইছি, তাহলে ইউটির মান কত? 0, ঠিক আছে? এখন আমি তাদেরকে একই উচ্চতায় রাখছি না, তারা একই উচ্চতায় রাখছি না, তারা ফেলে দিলে কি একই দূরত্ব অতিক্রম করবে, তাহলে এইটা তাদের জন্য সেম। তারপর এটা তো আমি দেখতে পাচ্ছি এ মানে হচ্ছে জি আর কি, জিও সবার জন্য সেম। আর এবার আমি যদি টি বের করতে চাই তাহলে টি কত হবে? টি ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি টি ইকুয়ালটা হবে আমাদের এ টুটা ওই দিকে গেলে হচ্ছে টোয়াইস এস, আর জিটা নিচে চলে গেলে জি এত। তাহলে তারা কত সময় মাটিতে পড়বে, দুইটা বস্তুর জন্য কত সময় মাটিতে পড়বে সেটা এই সূত্রের মধ্যে আমি লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের টি ইকুয়াল টু টোয়াইস এস বাই জি। এসটা কি তারা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, দুইটা সেম দূরত্ব অতিক্রম করলো, জি দুইটার জন্য সেম, তাহলে আলটিমেটলি তারা একই সময় মাটিতে পড়ার কথা, তাই না? তারা দুইটা একই সময় মাটিতে পড়বে না? হ্যাঁ, কিন্তু আসলে কি পড়ে না। কেন পড়ে না? সেটা সম্ভব হয় হচ্ছে আমাদের বায়ুর বাধার কারণে। এটাও কিন্তু আসে খ নম্বরে, যে আসলে দুইটা একই সময় মাটিতে পড়ার কথা কিন্তু পড়ে না কেন? সেটা পড়ে না একটাই রিজন, সেটা হচ্ছে তাদের বাতাসের বাধা ডিফারেন্ট। ওই পালক বা তুলার ক্ষেত্রে বাতাসের বাধাটা অনেক বেশি হয়, আর আমাদের যে লোহার বলটা আছে সেটা বাতাসের বাধাটা কম হয়। তো সেটাতে আমরা খুব একটা বেশি যাবো না, এতটুকুই জানবো যে বাতাসের বাধার কারণে এটা হয়। এখন আমি যদি কোনো একটা ওই যেটা বললাম যে ইউটিউবে একটা ভালো একটা এক্সপেরিমেন্ট আছে যেখানে আসলে আমাদের পুরো জিনিসটাকে পুরো একটা বড় একটা রুমকে পুরো বায়ু শূন্য করে ফেলছে। বায়ু শূন্য মানে কি? বাতাস নাই, বাধা দিবে কে? তো শূন্য মাধ্যমে যদি ফেলে দেয় দেখা যাচ্ছে তারা একই সময় মাটিতে পড়তেছে, বুঝছে? এটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এই তো, তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে বুঝে ফেললাম যে অভিকর্ষজ ত্বরণ বস্তু নিরপেক্ষ কিন্তু স্থান নিরপেক্ষ নয়। ওকে, সো আমরা দেখে ফেললাম যে আমাদের অভিকর্ষজ ত্বরণটা আসলে আমরা কিভাবে বের করতে পারি। আমরা দেখলাম যে জি ইকুয়ালটা আসলে আমাদের বড় হাতের জি এম বাই হচ্ছে মাঝখানে নিচে হচ্ছে টি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এরপর আমরা দেখবো যে অভিকর্ষজ ত্বরণ আমরা জানি এখানে আমাদেরকে যদি একটু বাংলা লেখার প্রতি দেওয়া আছে আর কি, যে অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে মুক্ত হয়ে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। এটা আমরা আগের ক্লাস না বলে আগের পার্টেই আমরা আলোচনা করে ফেলছি আর কি। আচ্ছা, সো চলো আমরা সামনে আগাই। সো এখানে বলে দেওয়া হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি দ্বারা প্রকাশ করা হয়, এটাও আমরা জানি। তারপর বলে দেওয়া আছে যেহেতু অভিকর্ষজ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবা যে জি এর এককটা কি হবে, ছোট হাতে জি যেটা আছে ওটার এককটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার কি সেকেন্ড হবে না তো, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এরপরে যাই। এরপরে হচ্ছে আমাদের এই যে জি টি এসব যা হাবি জাবি লেখা আছে আর কি, এরপরে আমরা দেখবো যে আমাদের ডিরেক্ট বলে দেওয়া আছে, দেখো জি ইকুয়ালটা আমরা জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, এখন এইখানে আমি আর কেন ইউজ করতেছি এইটা আপনাদেরকে বোঝায় যে আমি যদি ভূপৃষ্ঠে কোনো একটা স্থানে থাকি, ভূপৃষ্ঠে মানে কি, সাপোজ আমি যদি এরকম একটা চিন্তা করি, এরকম হচ্ছে এটা আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের ধরো সাপোজ একটা বস্তুটা, এখন এই জায়গায় যদি থাকে, কোন জায়গায় আছে? এই জায়গায় যদি থাকে, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই যে মধ্যবর্তী যে ডিসটেন্সটা, এইটা কাইন্ড অফ আমাদের ব্যাসার্ধের সমান না? এইটা কাইন্ড অফ কিসের সমান? আমাদের ব্যাসার্ধের সমান না? তাহলে এই ব্যাসার্ধের সমান থেকে এখানে আর দিয়ে রেডিয়াস দিয়ে আমরা এখানে আর প্রকাশ করতে পারি, বুঝা গেছে? উপরে কথা থাকলে এটাকে আমি ডি ধারা প্রকাশ করতে পারি, কিংবা এখনো আমি ডি ধারা প্রকাশ করতে পারি, বাট একটু বেটার জানি আসলে এখানে আর প্রকাশ করি বা ব্যাসার্ধ প্রকাশ করি, যেহেতু ভূপৃষ্ঠের মধ্যে আছে। এই তো, তাহলে এই তো, এরপর আমরা যদি একটু আগাই তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে যে জি এর মান ডিফারেন্ট হইতে পারে। এখন জি এর মান ডিফারেন্ট কার মাধ্যমে হইতে পারে? আমরা জানি যে দেখো এখানে আমি জি কার ডিপেন্ড করতেছে, জি এর উপর কি ডিপেন্ড করতেছে অবশ্যই, বাট জি তো চেঞ্জ হয় না, তাহলে এটা আসলে খুব একটা প্রভাব ফেলে না। এম এর উপর কি চেঞ্জ করতেছে? পৃথিবীর ভর তো আসলে চেঞ্জ হয় না, তাহলে এম এর উপরও খুব একটা ডিপেন্ড করতেছে না। চেঞ্জ হবে কার উপর? এই যে আর এর উপর, ব্যাসার্ধের উপর।
এখন পৃথিবী কি আসলে গোলাকার? পৃথিবী তো গোলাকার না, এটা তোমরা পড়ে আসছো। পৃথিবী তো গোলাকার না, পৃথিবী হচ্ছে কাইন্ড অফ একটা ডিমের মতো, কাইন্ড অফ একটা কমলা লেবুর মতো। একদিকে একদিকে অনেক বেশি ব্যাসার্ধ থাকে আর অন্যদিকে একটু কম থাকে। যদি বলতে চাই যে বিষুবীয় অঞ্চল যদি চিন্তা করি, তাহলে বিষুবীয় অঞ্চলের দিকে দেখা যাচ্ছে ব্যাসার্ধ অনেক বেশি, আর মেরু অঞ্চল যেমন দক্ষিণ আর উত্তর মেরু অঞ্চলে আসলে দেখতে পাই যে আমাদের ব্যাসার্ধটা কম, তাই তো? এই কারণে আমরা দেখতে পাই যে আর এরও ডিফারেন্ট হয়, আর ডিফারেন্ট হলে আমরা দেখতে পাই যে আমাদের জিটাও ডিফারেন্ট হয়। এটা আমাদেরকে বলে দেওয়া আছে, দেখো। তো দেখো আমাদেরকে বলে দেওয়া আছে জি এর মান সব জায়গায় সমান নয়, তাহলে মেরু অঞ্চলে দেখো, মেরু অঞ্চলে আর এর মান কি কম না বেশি? মেরু অঞ্চলে আর এর মান কম, কারণ একটু চাপা থাকে। চাপা থাকলে আর এর মান যদি কম হয়, তার মানে জি এর মান কি বেশি হবে না? অবশ্যই বেশি হবে, যেহেতু ব্যস্তানুপাতিক। তাহলে দেখো মেরু অঞ্চলে আমাদের কেন্দ্র থেকে দূরত্ব আর সবচেয়ে কম, সেখানে আমাদের জি এর মান সবচেয়ে বেশি। জি এর মান সেখানে হবে, এটা কিন্তু অবজেক্টিভের জন্য তোমাদের কাজে লাগবে। সেটা কত? মেরু অঞ্চলে জি এর মান কত? জি এর মান হচ্ছে আমাদের 9.83, 9.83। তারপর হচ্ছে মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকবে, একটু কি হইতে থাকবে, একটু চড়া হইতে থাকবে। তখন জি এর মান কমতে থাকবে, তখন বিষুবীয় অঞ্চলে জি এর মান ধরে নেই আমরা 9.78, ঠিক আছে? 9.78। এই তো, তাহলে দেখতে পাচ্ছি আমরা এক এক জায়গায় এক এক রকম কি দেখতে পাচ্ছি, এক এক জায়গায় জি এর মান এক এক রকম। এখন আমাদের কোনো একটা আদর্শ মান তো ধরে নিতে হবে, তাই তো? এই আদর্শ মান ধরে নেওয়ার জন্য আমরা ধরে নিই যে সমুদ্র সমতলের সাথে, এবং একটা অক্ষাংশ চিন্তা করি। অক্ষাংশের ব্যাপারটা আসলে আমরা তোমার সমাজে ভালো করে পড়বা আর কি। অক্ষাংশ বরাবর, এখানে আমরা বলি 45 ডিগ্রি অক্ষাংশ বরাবর সমুদ্র সমতলে কোনো একটা অবস্থান, কোনো একটা স্থান যদি থাকে, তাহলে ওই স্থানে যে জি এর মান, ওটাকে আমরা আদর্শ ধরে নিই। সেটা কাইন্ড অফ 9.81, কিংবা সুন্দর করে বলে 9.8 ধরতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই তো, তাহলে দেখো আমরা আদর্শ মান ধরা হয় 9.8, এটা 1.8 হবে না, এটা আমাদের 9.8 হবে। কত হবে? 9.8, এই 9.8। আচ্ছা, এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্ত হয়ে কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড, এটা স্কয়ার হবে, 9 মিটার পার সেকেন্ড পরিমাণ বৃদ্ধি পায়, ঠিক আছে? এটা আমরা বুঝে ফেললাম। আচ্ছা, এরপরে যাই। এরপরে আমাদের আরেকটা কনসেপ্ট, যেটা আমাদের পার্ট 4, এখানে আমাদের আছে ভর আছে, আছে হচ্ছে ওজন আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে আসলে খুব বেশি একটা আলোচনা করব না, জাস্ট একটু আলোচনা করি যে ভর জিনিসটা কি। ভর জিনিসটা হচ্ছে তোমার মধ্যে কতটুকু পদার্থ আছে, কিংবা আমার মধ্যে না, যে কোনো বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে তাকে আমরা বলতেছি ভর। নরমালি আমরা যেটা বলি কেজি, কিংবা হচ্ছে যেটাকে আমরা যে ওজন মাপি বলি না, ওইটা আসলে আমরা ভর মাপি, ওটাকে আমরা কি মাপি? ভর মাপি। তার মানে আলটিমেটলি আমরা কোনো একটা বস্তুকে যদি আমরা কেজিতে প্রকাশ করি, গ্রামে প্রকাশ করি, তাহলে ওইটা আলটিমেটলি কি প্রকাশ করে, যে ওই বস্তুটার মধ্যে, কিংবা ওই বস্তুটার মধ্যে আসলে কতটুকু পদার্থ আছে। এই যে পরমাণু, অণু, যতগুলো মিলে যতগুলো পদার্থ আছে, ওইটাকে আমরা বলি ভর। ওটাকে আমরা কি বলি? ভর। আচ্ছা, নর্মালি আমার কেসে আমরা কি করি জানো? আমরা হচ্ছে ভর আর ওজনটাকে মিক্স করে ফেলি। ভর আর ওজনটাকে কি করে ফেলি? মিক্স করে ফেলি। নর্মালি আমরা যদি বলি যে তোর ওজন কত, তখন আমরা বলি যে 60 কেজি। তোর ওজন কত? 70 কেজি। তোর ওজন কত? 50 কেজি। তাই এমন বলি না? ওজনের একক কিন্তু কেজি না। আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের ভর। সেটা কি আমাদের ভর? এটা মাথায় রাখবা। এখন থেকে এটা জেনে ফেললো যে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের ভর, যেটা আমরা মাপি সেটা হচ্ছে আমাদের ভর। তাহলে ওজন জিনিসটা কি? ওজন জিনিসটা হচ্ছে পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করে, পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করে সেটা আমাদের ওজন। পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করে সেটা আমাদের কি? ওজন। এটা আমাদের কাইন্ড অফ অভিকর্ষ বল। এটাই আমরা বলি যে এটা আমাদের ওজন, এটাকে আমরা বলি ওয়েট। তারপরে ওয়েটটা আমরা কিভাবে বের করতাম মনে আছে? ওয়েটটা আমরা যেভাবে বের করতাম সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইকুয়াল টু, আমরা বের করতাম ওজন ওয়েট, ডাব্লিউ বা এফ, এফ ইকুয়াল টু আমরা যেটা বের করতাম সেটা ইকুয়াল টু আমরা বের করতাম এম এ, এম এর জায়গায় লিখতাম কি? এম জি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এমটা কি বলো? এই এমটা হচ্ছে আমাদের সেই ভরটা, ভর বা ম্যাস। আর এই যে ডাব্লিউ যেটা আছে, এইটাকে আমরা বলি হচ্ছে ওজন, ওজন বা ওয়েট, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের ভর আর হচ্ছে ওজনের মধ্যে একটা সম্পর্ক আছে। আমি যদি ভর বাড়াই দিই তাহলে আমাদের ওজন বাড়বে, এটুকু তো আমরা বুঝি। কিন্তু ভরের সাথে একটা জি গুণ করলে, জি এর মান নরমালি আমরা কত দেখতে পাই? 9.81, তাই তো? 9.81 না ধরে, বা 9.8 এ ধরতে পারি, মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? তাহলে এইটা গুণ করে দিলে, ভরের সাথে যদি আমি এটা গুণ করে দিই, আলটিমেটলি আমি পেয়ে যাবো ওয়েট, পেয়ে যাবো বা ওজনটা পেয়ে যাবো, ঠিক আছে? এই তো, সেই মোটামুটি জিনিসপাতি হালকা পাতলা একটু আলোচনা করে দেওয়া আছে আর কি। এগুলো একটু পড়ে নিও। যে দেখো আমাদেরকে যদি বলি প্রত্যেক বস্তুই আমাদের কি দ্বারা গঠিত? পদার্থ দ্বারা গঠিত। ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ, ভর হলো কোনো বস্তুতে কি? পদার্থের পরিমাণ। তাহলে আমাদের ভরের অবস্থান, আকৃতি, গতি পরিবর্তনের জন্য পরিবর্তন হয় না। কারণ এই যে পদার্থের পরিমাণটা, এটা কি তুমি চাঁদে নিয়ে গেলে কি চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই চেঞ্জ হবে না। বাট চাঁদে গেলে, নিয়ে গেলে কি হবে? জি এর কিন্তু চেঞ্জ হয়, জি এর মান চেঞ্জ হবে। জি এর মান যদি চেঞ্জ হয়, আলটিমেটলি আসলে বলা যায় যে ওইখানে আসলে আমাদের ওজনটা চেঞ্জ হবে। বাট ভরের কি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে না। সো এটাই মাথায় রাখবা। আমি আমাকে পানির নিচে নিয়ে যাই, কিংবা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাই, কিংবা আমি চাঁদে নিয়ে যাই, কিংবা মঙ্গলে নিয়ে যাই, আমাদের আসলে ভরের তো কোনো একটা চেঞ্জ হয়, কারণ আমার মধ্যে পদার্থ তো চেঞ্জ হয় না, ঠিক না? আনলে যদি আমি এখান থেকে কেটে ফেলি তাহলে তো পদার্থ চেঞ্জ হবে। এই তো, সো এখান থেকে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমাদের ভরের একক কি কি, ডাব্লিউ ইকুয়াল টু, এখন ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি, এগুলো আমরা মোটামুটি পড়ে আসছি।
পড়ে আসছে বলতে কি জেনে আসছে, এগুলো একটু রিডিং পড়লে পারবা আর কি, ঠিক আছে। এই তো দেখো এখানে আমাদেরকে বলে দেওয়া আছে ওজনের একক হলো হচ্ছে বলের একক নিউটন, একটু তো বুঝো, কারণ এফ ইজ ইকুয়াল টু এমজি, এমজিটাই আমাদের কি বলতো ওজন, এটা একটু মাথা রাখবা যে সামনে যত যাবা সব জায়গায় এটা পাবা, ওজন ইজ ইকুয়াল টু এমজি, ওজন ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এমজিটা কি হবে, ফোর্স, আমি তো বললাম যে পৃথিবী তাকে যে বলে টানতেছে, এখন বলের একক কি নিউটন, তারপরে আলটিমেটলি আমাদের ওজনের একক কি হবে বলো, ওজনের একক হবে নিউটন, ঠিক আছে। আচ্ছা এই তো তাহলে বলছে পৃথিবী পৃষ্ঠে 10 কেজি ভরের একটা ওজন, 10 কেজি ভরের কোন একটা বস্তুর ওজন কত হবে বলো, ভর জানি এম, এম কত 10, আর জি কত 9.8, তাহলে 10 আর 9.8 গুণ করলে আলটিমেটলি আমি পেয়ে যাচ্ছি তার ওজন কত, 98 নিউটন, বুঝা গেছে, ওকে। আচ্ছা এরপরে দেখি, এরপরে আমাদেরকে বলে দেওয়া আছে যে পৃথিবীর বিভিন্ন স্থানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ এবং বস্তুর ওজনের মান সমান। এখন অভিকর্ষজ ত্বরণ আর ওজন, আমি যদি ওজনেরটাই যদি ব্যাখ্যা করে দেই তাহলে তো হচ্ছে নাকি, তাহলে ওজন মানে কি বলো, ওজন মানে হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ মানে কি জি, ঠিক না, আর এই যে ওজন মানে কি, ওজন মানে হচ্ছে আমাদের এমজি, তাহলে আলটিমেটলি আমাদের এম কি চেঞ্জ হয়, ভর কি চেঞ্জ হয় না, তারপর আলটিমেটলি আমি যদি বলতে পারি যে বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে চেঞ্জ হয়, এটা যদি বলতে পারি, জি এর মান চেঞ্জ হলে তো আমাদের এমজি চেঞ্জ হবে, জি এর মান চেঞ্জ হলে এমজি চেঞ্জ হবে না, এমজি চেঞ্জ হলে তো বস্তুর ওজনও চেঞ্জ হবে, তারপরে আলটিমেটলি আমরা আলোচনা করবো যে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর বিভিন্ন স্থানে কেন ডিফারেন্ট হয় বা কিভাবে ডিফারেন্ট হয়, ঠিক আছে, ওকে। সো যদিও আমরা এটা একটু হালকা পাতলা আলোচনা করে ফেলছি, তাও জাস্ট আমরা একটু টপিকগুলো যদি একটু দেখি তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে, দেখো এই যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে, ভূপৃষ্ঠে কি বিভিন্ন স্থানে জি এর মান কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, ওকে চলো দেখি। সো নর্মালি আমরা কি জানি, জি যোগলটা আমরা কি জানি, জি যোগলটা আমরা জানি বড় হাতের, জি যোগলটা জানি বড় হাতের জি এম ভাই কি আর স্কয়ার, তাই তো, মানে ভূপৃষ্ঠের কথা যদি চিন্তা করি, পৃথিবীর মধ্যে আমি অবস্থান করতেছি, পৃথিবীতে ভূপৃষ্ঠে অবস্থান করতেছি। আচ্ছা তাহলে এই হচ্ছে কথা, আমরা জানি যে জি যোগলটা আমরা কি দেখতে পাচ্ছি, বড় হাতে জি এম বাই আর স্কয়ার, এখানে জি জি এর মান চেঞ্জ হয় না, তাহলে এটার উপর আসলে আমাদের ছোট হাতে জি চেঞ্জ হওয়ার কথা না, এম এর মানও চেঞ্জ হয় না, তাহলে এটার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করতেছে কার উপর, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই যে জিটা আছে সেটা ডিপেন্ড করতেছে আমাদের 1 বাই আর স্কয়ারের উপর, 1 বাই কি আর স্কয়ারের উপর, ঠিক আছে, ওকে। তাহলে 1 বাই আর স্কয়ারের উপর যদি ডিপেন্ড করে, 1 বাই আর স্কয়ারের উপর যদি ডিপেন্ড করে, তাহলে এখন আর এর মান যদি চেঞ্জ হয়, আর এর মান যদি চেঞ্জ হয় তাহলে আমরা দেখতে পাবো যে জি এর মান চেঞ্জ হবে, তাই তো। আচ্ছা এখন তো আমরা আরটা কি কনস্ট্যান্ট, মানে আরটা কি সব জায়গায় সেম, অবশ্যই সেম না। পৃথিবী কেমন দেখতে বলো, পৃথিবী কাইন্ড অফ দেখতে হচ্ছে ভাইয়া এমন, পৃথিবী দেখতে কাইন্ড অফ এমন, একটু চাপা, একটু চাপা, ঠিক আছে। আলটিমেটলি আমরা দেখতে পাই যে এই যে বড় অংশ যেটা আছে এটাকে আমরা চাইলে বলতে পারি, এই যে ধরো সাপোজ এরকম একটা অংশ, হ্যাঁ ঠিক আছে। সো সাপোজ এই যে জায়গাটাকে, এটাকে আমরা বলি হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটাকে আমরা কি বলি, বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। আচ্ছা এই বিষুবীয় অঞ্চলের দিকে দেখতে পাই যে আর এর মানটা একটু বেশি, একটু আর এর মানটা বেশি, তাহলে এইখানে যদি আমাদের আর এর মান যদি বেশি হয়, জি এর মান কি হবে বলো, দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক, স্কোয়ারের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আর যদি বাড়ে তাহলে জি এর মান কি হবে, জি এর মান অবশ্যই কমবে, অবশ্যই কমবে। এখন এই পার্টের কথা যদি চিন্তা করি, এটাকে আমরা বলি ধরো সাপোজ উত্তর অক্ষ, বা এটা না, এটা হচ্ছে হ্যাঁ, এটাকে বলতে পারি যে এটা উত্তর মেরু, এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের নর্থ পোল, এটা হচ্ছে আমাদের কি বলতো সাউথ পোল। নর্থ পোল আর সাউথ পোলের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তাহলে আলটিমেটলি আমাদের কেন্দ্র থেকে যদি চিন্তা করি তাহলে আর এর মান কি কম না বলতো, তাহলে এখানে আমাদের কি বলতো আর এর মান কম, তাহলে আমাদের জি এর মান বেশি, আর এর মান কম তাহলে জি এর মান বেশি, অবশ্যই। তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি বলতো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বিষুবীয় অঞ্চলে আমাদের জি এর মানটা কম হবে, জি এর মানটা কম কত আমরা দেখতে পাচ্ছি 9.78 এর মতো, ঠিক না। এরপরে আমরা নর্থ পোল বা সাউথ পোলের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আলটিমেটলি আমরা জি এর মান দেখতে পাচ্ছি 83, তাই তো 8.3 এমন কিছু, ঠিক না, বেশি, জি এর মান বেশি। এই হচ্ছে জিনিসপাতি, এই হচ্ছে জিনিসপাতি, এটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই তো তাহলে আমরা কোনো একটা নির্দিষ্ট একটা স্থানে, ধরো এই মাঝামাঝি একটা স্থানে যদি আমরা চিন্তা করি, এই মাঝামাঝি একটা স্থানে যদি চিন্তা করি, এটা তোমরা একটু পরে দেখবা যে এটাকে আমরা বলি অক্ষাংশ, মানে এটাকে যদি একটা এটাকে যদি আমি একটা রেখা চিন্তা করি, এটাকে আমরা বলবো সাপোজ বিষুবীয় রেখা বা নিরক্ষীয় রেখা যদি চিন্তা করি, তাহলে এটা কেন্দ্র থেকে এইরকম একটা যদি রেখাটা আনি তাহলে এটা যে কোন উৎপন্ন করতেছে এটাকে আমরা বলি অক্ষাংশ, ঠিক আছে। তাহলে এই অক্ষাংশটা কত, একদম মাঝ বরাবর হলে এটা হবে আমাদের 45 ডিগ্রি, ঠিক না। এখন মাঝ বরাবর কোন একটা জায়গায় বা 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলের সাথে আমরা জি এর মান যত পাই ওইটাকে আমরা আদর্শ ধরে নিই 9.81 এরকম কিছু একটা, বা 9.80665 এমন কিছু একটা, যেটাকে আমরা ছোট করে 9.8 বা 9.81 ধরে নিই, ঠিক আছে। আচ্ছা আর তুমি আমাকে বলতে পারবা যে আমাদের এই অক্ষাংশটা কত, একদম কোথায় বলতো, এটা কোথায়
নর্থ পোলে অক্ষাংশ কত বলতো? নর্থ পোলে অক্ষাংশ আমরা দেখতে পাচ্ছি 90, তাই না? নর্থ পোলে অক্ষাংশ কত? 90। আমি যদি বিষুবীয় অঞ্চলের অক্ষাংশ বলতে কত? 0। এটা একটু জাস্ট মাথায় রাখো, এটা তোমার সমাজেও পড়বে আর কি। আচ্ছা, তো এখান থেকে আমরা বুঝে ফেললাম যে আমাদের এই যে বিভিন্ন অবস্থানে সেম ডিফারেন্ট হবে, তারপর আমাদের বিভিন্ন আকৃতির জন্য চেঞ্জ হবে, এটাও আমাদের সেম ব্যাখ্যাই। আচ্ছা, এরপর আমরা দেখতে পাই যে আমাদেরকে এই জিনিসগুলো বলে দেওয়া আছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পৃথিবীর আহ্নিক গতির জন্য। এটা আমাদের একটু ইম্পর্টেন্ট যদিও, বাট এটা না তোমাদের আসলে খুব একটা ব্যাখ্যা করে দেওয়া নাই। কেন ব্যাখ্যা করে দেওয়া নাই? এখানের জন্য আসলে অনেকগুলো টার্ম লাগে যেগুলো আসলে তোমরা এখনো শিখো নাই, যেগুলো আসলে তোমরা ইন্টারে যেয়ে শিখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আহ্নিক গতির জন্য জি এর মান চেঞ্জ হয়। এখন আহ্নিক গতিটা কি? আহ্নিক গতিটা হচ্ছে আমাদের পৃথিবীর হচ্ছে দুইটা গতি আছে, একটা হচ্ছে বার্ষিক গতি, একটা হচ্ছে আহ্নিক গতি। বার্ষিক গতি হচ্ছে পৃথিবী তার সূর্যের চারদিকে যেভাবে ঘুরতেছে বা যে গতিতে ঘুরতেছে তাকে আমরা বলি বার্ষিক গতি, ঠিক আছে? আচ্ছা, আবার পৃথিবী ওই সূর্যের চারদিকে ঘোরার সাথে সাথেও তার নিজের অক্ষের ব্যাপারে বা নিজের সাথেও ঘুরতেছে, এরকম ঘুরতেছে, যেটা ঘূর্ণনের কারণে আমরা বলতে পারি যে 24 ঘন্টায় আমাদের একটা দিন হয়, তাই তো? আমরা দেখতে পাই দিনের পর রাত হয়, সেটা কার কারণে? ওই যে তার নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। এখন নিজ অক্ষের সাপেক্ষে যখন ঘুরতেছে তখন আমরা তাকে বলি আহ্নিক গতি। এই যে একটা আহ্নিক গতি আছে, এটা কি ঘূর্ণন গতি না? কাইন্ড অফ। এই ঘূর্ণন গতির কারণে তার হচ্ছে কি হয়? তার হচ্ছে আমাদের জি এর মান চেঞ্জ হয়, ঠিক আছে? সো এখন এতটুকু তোমাকে ব্যাখ্যা করে দিলে তোমাকে হচ্ছে খতে 2 তে 2 দিয়ে দিবে যে আমাদের ঘূর্ণনের জন্য যে গতি তাকে আমরা আহ্নিক গতি, আর আহ্নিক গতির জন্য আমরা দেখতে পাই কোথায় চেঞ্জ হয় বা কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? এতটুকু জানলেই ইনাফ। আচ্ছা, তাও জাস্ট তুমি যদি আরেকটু জানতে চাও তাহলে যে জন্য আমি একটু বলে রাখি, সাপোজ আহ্নিক গতির জন্য আমরা যেটা দেখতে পাই যে অক্ষাংশ বরাবর ডিফারেন্ট জি এর মান পাওয়া যায়। সো আমরা যেটা দেখি যে আমাদের জি ল্যামডা, মানে ধরো হচ্ছে ল্যামডা অক্ষাংশ তো আমরা একটু আগে হালকা পাতলা একটু দেখাইলাম, এই তো। তাহলে আমি যদি বলি ল্যামডা অক্ষাংশে, ল্যামডা ডিগ্রি অক্ষাংশে জি এর মান কত হয়? জি ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাই যে নর্মাল যে জি যেটা আছে সেটা হচ্ছে ধরো 9.81 ভূপৃষ্ঠে যেটা আছে ওইটা মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, ঠিক আছে? এইটা একটা সূত্র যেটা তোমার এখন কাজে লাগবে না, জাস্ট একটু জেনে রাখো আর কি। যদি তোমার মনে হয় যে না ভাই আমি এটা দেখবো না, তাহলে দরকার নেই, দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমি যেটা দেখতে পাচ্ছি জি ল্যামডা হচ্ছে আমাদের ল্যামডা অক্ষাংশে হচ্ছে আমাদের জি এর মান, আর জিটা কি? ভূপৃষ্ঠে নরমাল যেটা আদর্শ মান। ওমেগা স্কোয়ারটা কি? এটাকে আমরা বলি হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন বেগ বা কৌণিক বেগ বলি, কৌণিক বেগ। নর্মালি আমাদের যে ভেলোসিটি থাকে না, ওই ভেলোসিটির মধ্যেই কাইন্ড অফ এটা, কিন্তু এটা জাস্ট ঘূর্ণনের জন্য, ঠিক আছে? ওকে, আরটা কি? আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। সো নর্মালি আমরা যে এটা দেখতে পাই যে পৃথিবীটা, মানে পৃথিবী একটা নির্দিষ্ট কৌণিক বেগে ঘুরতে থাকে, খুব বেশি একটা হেরফের হয় না, আর এর মানও খুব একটা চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কার উপর ডিপেন্ড করতেছে? আসলে জি এর মান ডিপেন্ড করতেছে কজ স্কোয়ার ল্যামডার উপর, মানে কোন অক্ষাংশে আমি আসি, ঠিক আছে? আচ্ছা, এখন অক্ষাংশটা ল্যামডাটা আমাদের কোথায় কি হয় বলতো? বিষুবীয় অঞ্চলের কথা যদি চিন্তা করি, বিষুবীয় অঞ্চলের কথা একটু আগে দেখছিলাম যে বিষুবীয় অঞ্চলে যদি হয় তাহলে ল্যামডার মান হয় আমাদের 0 ডিগ্রি। ল্যামডার মান কত হয়? 0 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এরপর আমরা যদি নর্থ পোল কিংবা সাউথ পোলের কথা চিন্তা করি, কিংবা যদি আমরা মেরু অঞ্চলের দিকে চলে যাই, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাই যে মেরু অঞ্চলে ল্যামডার মান কত হয়? মেরু মানে কি? নর্থ পোল সাউথ পোল আমরা দেখতে পাচ্ছিলাম 90 ডিগ্রি হয়ে গেছে, তাই তো? তাহলে 90 ডিগ্রি, তাহলে বসাই দিই 90 ডিগ্রি, এই তো, এটা বসাই দিলাম, ঠিক আছে? ওকে, এখন এইখানে তুমি একটু সুন্দর করে ইনপুট দাও তো, মেরু অঞ্চলের দিকে ল্যামডার মান 90 ডিগ্রি বসাও, কজ 90 এর মান কত? 0 যদি হয় আলটিমেটলি এই পুরো অংশটা 0 হয়ে যাচ্ছে, তখন জি ল্যামডা ইজ ইকুয়াল টু আমাদের জি 9.81 হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন আমি যদি এখন বিষুবীয় অঞ্চলে যাই, বিষুবীয় অঞ্চলের দিকে যদি যাই, ল্যামডার মান যদি 0 বসাই দিই, 0 বসাই দিই, কজ 0 এর মান কত? 1 যদি হয় তাহলে এই পার্টটুকু কিছু তো থাকবে, তাহলে জি এর থেকে আরো কমে যাচ্ছে না? জি এর থেকে এই পার্টটুকুর মান তো 1, তাহলে এই পার্টটুকু তো কিছু থাকবে মান, তাই তো? তাহলে মান থাকলে জি এর থেকে কিছু কমে যাচ্ছে না? একটা জিনিস এখন বুঝছো বলতো, মেরু অঞ্চলে জি এর মান বেশি, বিষুবীয় অঞ্চলে কমতে থাকে। বিষুবীয় অঞ্চলের দিকে যত যাইতে থাকবো, এই যে এইটার মান তো, মানে নর্মালি মেরু অঞ্চলে 90 ডিগ্রি, আর মেরু অঞ্চল থেকে যদি আমি বিষুবীয় অঞ্চলের দিকে যাইতে থাকি, ল্যামডার মান কমতে থাকবে। ল্যামডার মান কমতে থাকলে এই পার্টটুকুর মানটা বাড়তে থাকবে, এই পার্টটুকুর মানটা বাড়তে থাকলে এই জি এর মানটা কমতে থাকবে। এই হচ্ছে কথা। তো সেম কেস আগের মতোই, আগে যেটা আমরা, এটা মনে রাখার একটাই ট্রিক্স, যেটা হচ্ছে আগে যেটা বলছিলাম যে বিষুবীয় অঞ্চলের দিকে জি এর মান কম, কারণ আর এর মান বেশি, তো ওইটা হিসাব করে বলে দিবা যে না, মেরু অঞ্চলে আসলে আমাদের জি এর মান বেশি ছিল, বিষুবীয় অঞ্চলের দিকে কমতে থাকে, কেন? কারণ আহ্নিক গতির কারণে, এই ল্যামডাটার কারণে। বুঝা গেছে? ওকে, এই হচ্ছে কথা। সো এটা আমাদের আসবে না, জাস্ট আমাদের একটু জেনে রাখলাম আর কি। আচ্ছা, এই তো, সো এখানে একটু দেখে ফেললাম। আচ্ছা, এরপরে দেখো সেটা হচ্ছে আমাদের মেরু থেকে কৌণিক দূরত্ব অক্ষাংশের জন্য, এটাই তো আলোচনা করলাম, এটাই আলোচনা করে ফেললাম আর কি। আচ্ছা, এই যে দেখো এখানে বলে দেওয়া আছে অভিকর্ষজ ত্বরণ জি বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে ক্রমশ বৃদ্ধি পায়, যেটা আমি বললাম। কারণ কি?
মেরু অঞ্চলের দিকে যত যেতে থাকবো ল্যামডা মান 90 ডিগ্রি হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে গেলে cos 90 এর মান 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে এই পার্টটুকুর পর একটা বাদ থাকবে শুধু জি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থান মানে কি? ভূপৃষ্ঠ তো আমরা বুঝি যে একদম মাটিতে সারফেস অবস্থান করতেছি। তাহলে আমরা যদি চিন্তা করি যে এই হচ্ছে আমাদের সেই ভূমিটা, এই হচ্ছে সেই আমাদের পৃথিবীটা, এই হচ্ছে আমাদের সেই পৃথিবীটা, তারপর এখানে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটা, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বস্তুটা। আমরা দেখতে পাচ্ছি এটা কোন উচ্চতায় আছে। সাপোজ ভূপৃষ্ঠ হচ্ছে আমাদের এটা থেকে একটু উচ্চতায় আছে, তাহলে আমাদের জি এর মান কত হবে? আমাদের জি এর মান কত হবে সেটা আমরা বের করতে হবে। সো এইটার ক্ষেত্রে জাস্ট আমাদের অনেকগুলো সূত্র আছে, কিংবা হচ্ছে আমরা সূত্র চাইলে অ্যাপ্লাই করতে পারি, বাট আমরা না ওইখানে যাবো না, কারণ এটা আমাদের খুব একটা লাগবে না। তাও জাস্ট আমি একটু দেখায় রাখি, দেখো ব্যাপারটা কি উঠায়। সাপোজ আমি যদি এইখান থেকে একদম কেন্দ্র থেকে এখান পর্যন্ত একটা ডিস্টেন্স নিয়ে নেই, তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? এই পার্টটুকু আমরা দেখতে পাচ্ছি কত? এই পার্টটুকু দেখতে পাচ্ছি আমাদের আর রেডিয়াসের সমান। এই পার্টটুকুকে ধরে নিতে পারি আমরা এইচ। তার মানে আলটিমেটলি আমরা কি বলতে পারি যে এইচ উচ্চতায় যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে সেখানে আমাদের জি এর মান বা অভিকর্ষীয় ত্বরণের মান কেমন হবে? ঠিক আছে, ওকে, চলো আমরা করি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে জি এইচ উচ্চতায় জি এর মান ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে আছে আমাদের কত? নরমালি থাকে জি এম, আর নিচে থাকে বলতো কি? ডি স্কয়ার। নিচে থাকে কি? ডি স্কয়ার, তাই তো? নিচে থাকে কি বলো? ডি স্কয়ার, মানে হচ্ছে মধ্যবর্তী ডিসটেন্স। তার আলটিমেটলি আমরা কি লিখতে পারি? জি এইচ ইজ ইকুয়াল টু আলটিমেটলি আমরা লিখতে পারি উপরে আছে আমাদের জি এম, আর নিচে হচ্ছে ডি স্কয়ার। ডি এর জায়গায় কি লিখতে পারি? ডি মানে কি? কেন্দ্র থেকে কেন্দ্রের ডিসটেন্স, সেটা কত? আর প্লাস এইচটা। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি কি বলতো? এখানে হবে আমাদের আর প্লাস এইচ হোল স্কয়ার। আলটিমেটলি আমরা বুঝে ফেললাম যে এইচ উচ্চতায় যদি আমি কোনো একটা বস্তুকে নিয়ে যাই, তাহলে আমাদের জি এর মান কেমন হবে। আলটিমেটলি আমরা এটা দেখতে পাই। ওকে, আচ্ছা, এখন আলটিমেটলি আমাকে বলো যে ডিটা কি? ডি বাদ দাও। আচ্ছা, এখন বলো এইচটা কি? এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। তাহলে এখন আমি যদি এইচ এর মান যদি বাড়াই দেই, মানে আমি যদি আরো উপরের দিকে নিয়ে যাই, এইচ এর মান যদি বাড়াই দেই, তাহলে এই পার্টটুকুর মান বাড়বে। এই পার্টটুকুর মান যদি বাড়ে, তাহলে জি এর মান বাড়বে না কমবে? অবশ্যই কমবে। এটাই হচ্ছে কথা, যে আমি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে নিয়ে যাব, তার জি এর মান কিন্তু কমতে থাকবে। কেন বলতো? এই যে এইচ এর মান বাড়তে থাকবে, এইচ এর মান বাড়তে থাকবে, এই হচ্ছে কথা। এই জন্যই আমরা বলি যে ভূপৃষ্ঠে হচ্ছে জি এর মান সবচেয়ে বেশি। হায়েস্ট জি এর মান কত? ভূপৃষ্ঠেই। নিচে নিয়ে গেলেও কমবে, সেটাও আমরা দেখবো, প্যারা নেই। আচ্ছা, এই তো। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা এই জিনিসটা দেখলাম। আচ্ছা, মাঝে মাঝে আমাদের যে জি এর ভূপৃষ্ঠে যে আদর্শ মান যেটা আছে, ওইটার সাথে আমাদের নর্মাল যে জি এর সেটা একটা সম্পর্ক তৈরি করতে হয় আর কি। সো ওইটা আমরা একটু হালকাভাবে একটু দেখে নিই। দেখো, নর্মালি আমরা যদি চিন্তা করি যে একদম বস্তুটা ভূপৃষ্ঠে আছে, তাহলে আমাদের জি এর মান কত হইতো? ভূপৃষ্ঠে থাকলে আমাদের জি এর মান কত হইতো? জি ইজ ইকুয়াল টু হইতো আমাদের জি এম বাই মধ্যবর্তী ডিসটেন্স, সেটা আমাদের ব্যাসার্ধের সমান, এত হইতো, ঠিক না? এত হইতো। এই তো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি বলতো? আমরা দেখতে পাচ্ছি এটাকে ধরলাম সাপোজ আমরা 1 নাম্বার, এটাকে ধরলাম আমরা 2 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 1/2 করব। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই পাশে কি আছে? জি এইচ, ভাগ দিচ্ছি কাকে দ্বারা? জি দ্বারা, তাই তো? আচ্ছা, এরপর এই পাশে আছে আমাদের জি এইচ এর পার্ট হচ্ছে আমাদের এইটা জি এম, ভাগ হচ্ছে আমাদের আর প্লাস এইচ হোল স্কোয়ার, ইন্টু নিচে আছে কি বলতো? নিচে আছে আমাদের জি এর পার্ট। যেহেতু নিচে আছে, তাহলে এটা পুরোটা উল্টায় যাবে। উল্টায় গেলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি নিচে হচ্ছে আমাদের জি এম, উপরে হচ্ছে আমাদের আর স্কোয়ার, তাই তো? আচ্ছা, এরপর তার মানে আলটিমেটলি আমরা কাটাকাটি করলে জি কাটা যাচ্ছে, এম কাটা যাচ্ছে, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জিনিস আছে, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি দেখতে পাই? এখান থেকে দেখতে পাবো যে জি এইচ ইজুকুল টু হচ্ছে আমরা পাবো, এখানে আছে আমাদের আর স্কোয়ার থাকবে, এখানে থাকবে আর নিচে থাকবে হচ্ছে আমাদের আর প্লাস এইচ। এটা হচ্ছে আমাদের সুন্দর করে হোল স্কোয়ার দিয়ে ইন্টু হচ্ছে আমাদের জি। আচ্ছা, এখন এই সূত্রটা তুমি অ্যাপ্লাই চাইলে করতে পারো, বাট আমি সাজেস্ট করবো যে না, একটু প্রমাণ করে আসবার, ঠিক আছে? কারণ এখন তোমরা তো এখন ছোট। তো যেটা দেখতে পাচ্ছি, আমাদেরকে যদি ব্যাসার্ধ বলে দেওয়া থাকে, আমরা ব্যাসার্ধ মোটামুটি জানি যে 6.4 বা 6400 কিলোমিটার, এটা আমরা নর্মালি বলতে পারি। আর জি এর মান তো জানি 9.81। আমাকে যদি বলে যে সামথিং এই উচ্চতায় আমাদের জি এর মান কত, সেখান থেকে আমরা খুব সুন্দর করে এটার মাধ্যমে বের করে ফেলতে পারবো, তাই তো? যদি এম এর মানটা না জানি, ঠিক আছে? ওকে, এখান থেকে একটা সম্পর্ক তৈরি করে ফেললাম। আচ্ছা, এবার আগাই। তার মানে আমাদেরকে বলে দেওয়া আছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষীয় ত্বরণের মান তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। জি এর মান কমলে এম জি এর মান কমবে না? এম জি এর মান কমা মানে কি? ওজনের মান কমা। আচ্ছা, এই কারণে পাহাড় বা পর্বত শীর্ষে বস্তুর ওজন কম হয়। আচ্ছা, বুঝলাম, ভালো কথা।
এরপরে বলছে যে পৃথিবীর অভ্যন্তরীণ কোনো স্থান একদম যদি একদম মাটিতে নিয়ে যায়, মাটিতে ধরো এইচ গভীরতা নিয়ে যায়, তাহলে আমাদের জি এর মান কেমন হবে, ঠিক আছে? ওকে, চলো। সো এটার একটা সুন্দর একটা প্রতিপাদন আছে যেটা তোমরা ইন্টারে পড়বা। সো এটা আমরা এখন আর দেখাইলাম না। সাপোজ আমি কোন একটা বস্তুকে এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি, কোন উচ্চতায় নিয়ে আসছি, এই যে এইখানে নিয়ে আসছি, এইচ গভীরতা নিয়ে গেছি। কত গভীরতায়? এইচ গভীরতা নিয়ে গেছি। কত গভীরতা? এইচ গভীরতা। এইচ গভীরতায় যদি আমি নিয়ে যাই তাহলে আমাদের জি এইচ এর মান কত হয় জানো? এইটা কাইন্ড অফ একটু মুখস্থ করে নাও। কি করে নাও? মুখস্থ করে নাও। জি এইচ ইজ ইকুয়াল টু হয় আমাদের 1 মাইনাস টুয়াইস এইচ বাই আর, ও সরি টুয়াইস এইচ না, এইচ বাই আর ইন্টু জি। এটা একটু একটু মুখস্থ করে নাও। এটা যদি আমাদের লাগবে না, তাও যদি জানো, যদি মুখস্থ করে ফেলো তাহলে খুব একটা সমস্যা নাই, কারণ আমরা ইন্টারে তো আবার পড়বই। আচ্ছা, সো জি এইচ মানে এইচ গভীরতায়, এইচ গভীরতা ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় যদি আমি জি বের করতে চাই তাহলে জি এইচ ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। আচ্ছা, এই তো কথা, ভালো কথা। এখন তোমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতে পারে যে ভাই দেখো 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 দেখো, মাঝে মাঝে বলে যে এটা তো সম্পর্ক, ঠিক না? এটা তো সম্পর্ক, এটা তো খুব একটা কঠিন কিছু না, ঠিক না? আচ্ছা, সো মাঝে মাঝে আমাদেরকে বলে যে ভাই আমাকে বলেন যে আমি যদি পৃথিবী কোনো একটা বস্তুকে একদম কেন্দ্রে নিয়ে যাই, বা এটাকে সুন্দর করে যদি বলে যে খনিতে নিয়ে যায়, খনিতে যদি নিয়ে যায় কিংবা একদম কেন্দ্রে যদি নিয়ে যায় তাহলে জি এর মান কত? দেখো কত হয়। তাহলে দেখো আমরা যদি এইচ এইচ মানে এইচটা কত হয় বলো তো, একদম খনিতে নিয়ে গেলে বা একদম এখানে একদম কোর কেন্দ্রে নিয়ে গেলে এই এইচটা হচ্ছে এত, নিতে 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 এখানে পর্যন্ত আসলে এইচটা কত হবে? আর এর সমান হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাই যে এইচ ইজ ইকুয়াল হয়ে যাবে আমাদের আর। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি দেখতে পাবো যে জি এইচ ইজ ইকুয়াল হবে আমাদের 1 মাইনাস উপরে এইচ এর জায়গায় হবে আর, নিচে হবে আর ইন্টু হচ্ছে আমাদের হবে কত জি। তাহলে আর আর কাটা গিয়ে থাকবে কত 1, আলটিমেটলি দেখতে পাচ্ছি 1 মাইনাস 1 ইন্টু জি, আলটিমেটলি কত দেখতে পাচ্ছি 0। তার মানে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমি যদি কোনো একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে যায় তার ওজন হয়ে যাবে 0, মানে কত হবে? তার অভিকর্ষজ ত্বরণ হয়ে যাবে কত? 0, বা ছোট হাতের জি এর মান কত হবে? 0। একটু বছর আজকে আমরা এটা প্রমাণের জন্য কি এই সূত্র অ্যাপ্লাই করব? অবশ্যই করব না। আমরা কি করব? আমরা যে জানা সূত্র জানি ওইটা আমরা অ্যাপ্লাই করব। সেটা কি বলতো? সেটা ইজ ইকুয়াল টু আমরা জানি যে জি ইজ ইকুয়াল টু আমরা জানি জি এম বাই ডি স্কোয়ার। এই সূত্রটা অ্যাপ্লাই করব ভাই। যখন তোমার মানে এটা তো আমরা জাস্ট একটু হায়ার লেভেলের পড়াশোনা, বাট তোমাকে যখন খ নাম্বারে দিবে তখন তো তুমি এসে সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এই সূত্র তোমার দেওয়াই নাই। তুমি যেটা ব্যাখ্যা করবা যে দেখো আমি ভাই জানি যে সি ইজ ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার। ডি মানে কি? দুইটা বস্তুর মধ্যে ডিস্টেন্স। আমি যদি বস্তুটাকে যদি কেন্দ্রেই নিয়ে যাই তাহলে আলটিমেটলি ডিস্টেন্স কত? 0। তার মানে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু হয়ে যাবে কত? 0, তাই তো? এই পার্টটুকু হয়ে যাবে কত? 0। ও না না, সরি সরি সরি, এটা তুমি আসলে এভাবে ব্যাখ্যা করতে পারবা না। এটা এটা এভাবে ব্যাখ্যা করা সম্ভব না। কেন ব্যাখ্যা করা সম্ভব না আমি তোমাকে বলি। আলটিমেটলি আমাদের ডি এর মান কত হয়ে যাবে? একদম কেটে নিয়ে গেলে 0 হয়ে যাচ্ছে না তো? জি এর মান দেখা যাচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আসলে এটা করা সম্ভব না। এটা করা কেন সম্ভব না দেখো আমি তোমাকে বলি। কারণ দেখো আমি যখন এই বস্তুটাকে এইখানে আনছি, এই বস্তুটাকে যখন এখানে আনছি, তখন আলটিমেটলি আসলে আমাদের দেখতে পাচ্ছি যে এই সারফেসটা আসলে এই বস্তুটাকে অ্যাট্রাক্ট করতেছে। এই বাকি পার্টটুকু কিন্তু অ্যাট্রাক্ট করতেছে না। বুঝা গেছে? তাহলে এই পার্টটুকু কি করতেছে না? অ্যাট্রাক্ট তাকে করতেছে না। অ্যাট্রাক্ট করতেছে কোনটা? এইটা একটা, এই বস্তুটা। কারণ এইটা হয়ে গেছে আমাদের, ধরো সাপোজ আমি বললাম এম প্রাইম, ঠিক আছে? পুরা বস্তুটা অ্যাট্রাক্ট করতেছে না। তাই আলটিমেটলি আমি যখন এখানে জি এম বসাবো তখন আসলে আমি ডিরেক্ট এম বসাইতে পারবো না, এম প্রাইম বসাবো। এই তো, তার মানে আমরা দরকার নেই আমাদের এইটা, আসলে আমাদের আর এইভাবে আমাদের বলার দরকার নেই। আমি জাস্ট মনে করতেছিলাম যে এটা দিয়ে হয়তো কিছু করা যাবে, বাট করা যাচ্ছে না। যাই হোক, সো আমরা যেটা বললাম যে আমাদের নর্মালি যদি তোমাকে বলে জাস্ট এইরকম বলে দিও যে ভিতরে যদি আমি নিয়ে যাই জি এর মান সবচেয়ে কম, জি এর মান সবচেয়ে কম বলতে একদম লাস্ট পয়েন্টে গিয়ে জি এর মান 0 হয়ে যায়। জি এর মান যদি আলটিমেটলি 0 হয়ে যায়, জি এর মান যদি আলটিমেটলি 0ই হয়ে যায়, তখন আমরা দেখতে পাই যে ওজনও 0 হয়ে যায়। এটাই আমাদের ব্যাখ্যা, শেষ। আর চাইলে সূত্রটা লিখতে পারো, স্যার খুশি হয়ে যেতে পারে। এই তো দেখো, আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় পৃথিবীর ওজন তত কমতে থাকে। এই কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, সুতরাং পৃথিবীর কেন্দ্রে কোনো একটা বস্তুকে নিয়ে যাওয়া তাহলে বস্তুর উপর কোনো আকর্ষণ বল থাকবে না, বস্তুর ওজন 0। দেখছো, এভাবে ব্যাখ্যা করে দিতে হবে আর কি, কিছু করার নেই। আচ্ছা, এরপর আমরা দেখবো যে লিফটে এবং মহাশূন্যে ওজনের তারতম্য বা ওজনহীনতা। আচ্ছা ওকে, চলো আমরা দেখি। সো সবার ফার্স্টে আমরা যেটা দেখবো যে হ্যাঁ, স্থির লিফটের উপর অনুভূত ওজন। এখন একটু মাথায় রাখবা, যেখানে একটা সুন্দর একটা টার্ম বলে দেওয়া আছে, অনুভূত ওজন। মানে ওজন তো আছে, পৃথিবীকে আমাদের টানতেছে ঠিক আছে, বাট আমি যেটা ফিল করতেছি ওইটাই কিন্তু আসলে আমার ওজনটা। আমি যেটা ফিল করতেছি কি ওইটাই আমার ওজন। আচ্ছা, এখন দেখো আমি যদি একটা লিফটের কথা চিন্তা করি, এই হচ্ছে সে আমাদের লিফটটা। এই হচ্ছে কি লিফট। এই হচ্ছে ধরো তোমাদের জিপ্রান ভাইয়া, এটাকে জিপ্রান ভাইয়া, জিপ, এটা কি জিপ।
ওকে জিপ্রান ভাইয়া, ঠিক আছে। ওকে, এখন আমি যদি চিন্তা করি লিফট মানে স্থির অবস্থায় আছে, তাহলে আসলে মানে কি কি ফোর্স আছে এটার উপরে? একটা ফোর্স আছে, চিন্তা করো, একটা ফোর্স এইটা কাজ করতেছে, দিয়ে করি, একটা ফোর্স কাজ করতেছে এইটা, সেটা কি বলতো? পৃথিবীটাকে টানতেছে, পৃথিবীটাকে টানতেছে কত কি ফোর্সে বলো? সেটা হচ্ছে আমাদের এমজি, এমজি ফোর্স। আমরা এখন নিউটনিয়ান মেকানিক্সের একটা থার্ড ল শিখছিলাম, সেটা কি বলতো? প্রত্যেকটা বস্তুর একটি সমান এবং বিপরীত, প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন এই লিফটের উপর বা ভূমির উপর যদি আমি যদি এমজি ফোর্স, আমাকে টানতেছে না পৃথিবী, তাহলে আমি কি করতেছি? আমি ভূপৃষ্ঠের উপর বা ওই লিফটের উপর একটা এমজি ফোর্স প্রয়োগ করতেছি, তাই না? তাহলে এখন এই বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কাজ করবে না? প্রতিক্রিয়া বলটা কি? সেটা হবে আমরা বলি, এটাকে আমরা বলি রিঅ্যাকশন। এটাকে আমরা কি বলি? রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা হবে, এই রিঅ্যাকশনটা হবে এইরকম, এই রিঅ্যাকশনটা হবে কি এইরকম, এই রিঅ্যাকশনটা হবে কি এরকম, এটাকে আমরা বলি আর। এটা কে দিচ্ছে বলতো? এইটা দিচ্ছে আমাদের সেই ভূমিটা। এই যে আর যেটা আছে না, এই আরটাই হচ্ছে আমাদের বলতো অনুভূত ওজন। এইটাই আসলে আমরা ফিল করি, অনুভূত ওজন, এটাই কি করি আমরা? ফিল করি। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখো, যে এখানে একটা আর দেওয়া আছে উপরের দিকে, এমজি দেওয়া আছে নিচের দিকে, ঠিক না? আলটিমেটলি আসলে আমাদের দুইটা সমান এবং বিপরীত দিকে কাটাকাটি করে, এই জন্য আমরা উপরেও যাই না নিচেও যাই না। বুঝা গেছে? এতটুকু আমরা বুঝলাম যে স্থির অবস্থায় আসলে আমরা ওজন কোনটা ফিল করি। এই তো হ্যাঁ, এই যে আর যা আরোহী ওজন হিসেবে অনুভূত ওজন প্রকৃত ওজনের সমান, মানে সমান। এই তো আলটিমেটলি আমরা দেখতে পাই যে এটা সমান এবং বিপরীত দেখে এই আরটা আর এমজিটা সমান, আর 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 এমজি সমান হলে আলটিমেটলি আর অনুভব করি মানে কি এমজি অনুভব করি, তাই তো? এইটাই আমাদেরকে বলে দেওয়া আছে, যে দেখো যে বলে দেওয়া আছে এই ক্ষেত্রে অনুভূত ওজন যেটা আছে সেটা আমাদের প্রকৃত ওজনের সমান হয়, ঠিক আছে? ওকে, আগে এরপর দেখবো এমন যদি সমবেগে গতিশীল কোনো লিফটের ওজন যদি বের করতে চায়, ওইটাও কাইন্ড অফ সেম হবে, ঠিক আছে? কেন সেম সেম হবে সেটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে উপরের দিকে যদি ত্বরণযুক্ত, উপরের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন, উপরের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন আমরা কতটুকু ফিল করি? আমরা যদি সাপোজ লিফটে একটা দাঁড়ায় আছি, তাহলে লিফটটা যদি উপরের দিকে কোনো একটা ত্বরণে চলতে থাকে, কোনো একটা ত্বরণে চলতে থাকা মানে কি, ধরো প্রথমে স্থির অবস্থায় ছিল, পরে চলা শুরু করছে, তখন আমরা আসলে কেমন ওজন ফিল করি সেটা আমরা দেখার চেষ্টা করবো। চলো, এই হচ্ছে সে আমাদের লিফট, এই হচ্ছে সেই জিপ্রান ভাইয়া, ঠিক আছে? কি কি ফোর্স কাজ করতেছে বলো? সেম জিনিস, এখান বরাবর কাজ করতেছে এমজি, এই দিক বরাবর কাজ করতেছে আমাদের আর, তাই না? ওকে, এখানে আরেকটা এক্সট্রা জিনিস আছে, সেটা কি বলতো? এক্সট্রা জিনিসটা হচ্ছে এই যে লিফট যেটা আছে সেটা উপরের দিকে গতিশীল, এই হচ্ছে আমাদের সেই উপরের দিকে গতিশীল, উপরের দিকে কি গতিশীল। ওকে ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের আর, এইটা হচ্ছে আমাদের এমজি বা ওজন, এইটা হচ্ছে আমাদের কি বলতো এ ত্বরণে উপরের দিকে গতিশীল। আচ্ছা, এখন তোমাকে আমি একটা জিনিস বলি, এই যে কলম যেটা আছে, এদিকে আমি এটাকে 5 নিউটন বলে টানলাম, এদিকে আমি 10 নিউটন বলে টানলাম, সেটা কোন দিকে যাবে? 10 নিউটনের দিকে যাবে। আলটিমেটলি আমরা বলতে পারি 5 থেকে এখানে এদিকে 5 নিউটন বলে টানতেছি, এদিকে 10 নিউটন বলে টানতেছি, তাহলে 5 আর 10, তাহলে আলটিমেটলি বলা যায় না যে এইদিকে আমি 0 নিউটন বলে টানতেছি, এদিকে 5 নিউটন বলে টানতেছি, কারণ 10 থেকে 5 কাটাকাটি করে দিলাম। সমান এবং বিপরীত থাকলে আমরা কি করে ফেলতে পারি? কাটাকাটি করে ফেলতে পারি। এদিকে 5 নিউটন বলে টানতেছি, এদিকে 5 নিউটন বলে টানতেছি, আলটিমেটলি কাটাকাটি চলে গেছে, 5 - 5, এদিকে 5 আর এদিকে 10, তার আলটিমেটলি কত পাচ্ছি? 10 থেকে 5 বাদ দিলে 5, তার মানে 5 নিউটন বলে এইদিকে টানতেছি, এটা বলতে পারি, ঠিক না? এই তো, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে লিফট যেটা আছে সেটা এই উপরের দিকে কি হচ্ছে? উপরের দিকে কি গতিশীল, কোন ত্বরণে? এ ত্বরণে। তাহলে এ ত্বরণে যদি গতিশীল হয়, আলটিমেটলি তার একটা ফোর্স থাকবে F = ma। এম মানে হচ্ছে ওই বস্তুটা, মানে এই ধর আমার সাপোজ আমারই হচ্ছে কি তো ওজন, তাহলে F = আমার ma, এ বলে আমি উপরের দিকে উঠতেছি, এটা বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এখন আলটিমেটলি আমরা যদি ভিতরের দিকে লক্ষ্য করি, তাহলে আলটিমেটলি আমাদের কয়টা ফোর্স আছে? একটা ফোর্স আছে আমাদের আর, আরেকটা ফোর্স আছে আমাদের এমজি। তাহলে এখন দেখো, আমি যদি আলটিমেটলি বলতে পারি যে আর আর এমজি যদি নর্মালি সেম থাকতো, তাহলে আলটিমেটলি আমি কি করতে পারতাম? উপরে উঠতাম না, নিচেও নামতাম না। এখন আলটিমেটলি আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা উপরের দিকে এ ত্বরণের উপর দিকে উঠতেছি, তাহলে বলো আর বড় হবে না এমজি বড় হবে? আর বড় হবে। আর যদি বড় হয়, আলটিমেটলি আমরা বলতে পারি আর থেকে যদি আমি এমজি মাইনাস করে দেই, আলটিমেটলি আমি নির্দিষ্ট একটা ত্বরণে উপরের দিকে উঠতে থাকবো, বলতে পারি কি? ওকে, তাহলে এই যোগটা আমরা বলতে পারি কি এম এ বা এফ, বলতে পারি। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে আর এর মান ইকুয়ালটা আমরা দেখতে পাই যে এম, এটার দিকে গেলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এম কমন নিলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি জি প্লাস এ। এইটা কি চাইলে আমরা বলতে পারি বলো তো? আচ্ছা, বলতে পারি। আচ্ছা, এখন এইটা থেকে তোমার কি মনে হচ্ছে? দেখো তো, আগে নর্মালি ছিল এমজি,
নর্মালি আমি যদি স্থির অবস্থায় থাকি তাহলে আমার নর্মালি আমাদের ওজন ছিল হচ্ছে mg, অনুভূত ওজন। এর পাশাপাশি এখানে একটা এক্সট্রা টার্ম যুক্ত হচ্ছে ma। এখন কি তার ওজন কি আমার আগের চেয়ে বেশি মনে হবে না কম মনে হবে? অবশ্যই বেশি মনে হবে। এই জন্য দেখা যাচ্ছে লিফট নর্মালি স্থির অবস্থা আছে, এটা থেকে যখন উপরের দিকে উঠতে থাকে তখন আমাদেরকে একটু ভারী মনে হয়। ভারী মনে হয় না? একটু কানের মধ্যে একটু মনে হয়। আবার যখন উপরের দিকে যখন উঠতে থাকবো না, যখন উপরের দিকে যখন একদম উপরে উঠে গেছি, মানে উপরে না একদম মাঝামাঝি অবস্থায় দেখা যাবে যে কোনো একটা ত্বরণ নাই, একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে। নির্দিষ্ট একটা বেগে যখন যাবে ভাই, সাপোজ ধর এই সূত্রটা অ্যাপ্লাই করি, নির্দিষ্ট একটা বেগে যদি যায়, সমবেগ কোথায় আছে? এই যে নির্দিষ্ট একটা বেগের ক্ষেত্রে আর ইকুয়ালটা আমরা জানি যে mg প্লাস ma। নির্দিষ্ট একটা বেগে যদি যায় তাহলে তার একটা কি থাকবে? কোনো ত্বরণ থাকবে না। সমবেগ মানে কি? ত্বরণ নাই। তার আলটিমেটলি আমাদের এই পার্টটুকু কত হবে? 0। আর ইকুয়ালটা পাবো mg। তার মানে আমরা নির্দিষ্ট বেগে যদি যাই বা সমবেগে যাই তখন আমাদের নর্মালি যে ওজন ফিল করি ওইটাই ফিল করবো। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আমরা একটু বেশি অনুভব করতেছি, তাই তো? একটু ভারী মনে হবে। আচ্ছা, এটাই আমাদেরকে বলে দেওয়া আছে। দেখো এই যে দেখো, মোট ওজনের চেয়ে একটু বেশি মনে হবে, ঊর্ধ্বমুখী বল লিফটের উপর প্রয়োগ করতে হবে, লিফটের মেঝে বা তলদেশে আরোহীর উপর তার প্রকৃত ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করে, এইটাই আমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমরা সেম কেস অ্যাপ্লাই করতে পারি যদি আমাদের নিচের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন, লিফট কোন দিকে এবার আছে? ত্বরণ কোন দিকে? লিফটের ত্বরণ নিচের দিকে, তাই তো? তাহলে আমি এঁকে ফেলি, এই হচ্ছে সেই জিপ্রানটা। এখন আমরা ফোর্সগুলো দিয়ে দেই। এই হচ্ছে আমাদের এইটা, এই হচ্ছে আমাদের এইটা, তারপর এই হচ্ছে আমাদের এই দিকে ত্বরণ, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের সেই রিঅ্যাকশন, এইদিকে হচ্ছে আমাদের mg, এইদিকে হচ্ছে আমাদের কি বলতো a। ওকে, আচ্ছা ওকে। এখন আমরা যেটা দেখতে পাই যে আমরা যদি বের করি, এখন mg বড় হবে না আর বড় হবে? দেখে বোঝা যাচ্ছে mg বড় হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি mg মাইনাস r ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি কত হবে? ma। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আর যদি বের করতে যাই আর ইকুয়াল হবে আমাদের mg মাইনাস ma। তার মানে আলটিমেটলি আমাদের নর্মাল ওজন ছিল আমাদের mg থেকে কিছু কম দেখা যাচ্ছে ma ধারা কমে যাচ্ছে, কমে যাচ্ছে না? কমে যদি যায় আলটিমেটলি আমরা বলতে পারি যে আমাদের কি হবে? একটু হালকা মনে হবে। এই জন্য দেখা যাচ্ছে লিফট যখন উপর থেকে নিচে নামতে থাকে তখন একটু হালকা মনে হয়, যেমন আমরা ভাসতেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ভাষাটা আরো সম্ভব হয় যখন আলটিমেটলি আমরা দেখতে পাবো যে আমাদের আছে আমরা কি করছি, আমরা কি করছি জানো? আমরা উপরে তার ছিঁড়ে গেছে বা তার ছিঁড়ে দিছি। তার যদি ছিঁড়ে দেওয়া হয় এই লিফটটা আসলে কত ত্বরণের নিচে নামবে বলো তো? নর্মালি সেটা একটা বস্তু হয়ে যাবে না? সেটা যদি একটা নর্মালি একটা বস্তু হয়ে যায় তাহলে সেটা কি বলতো? জি ত্বরণের নিচে নামবে না? অবশ্যই জি ত্বরণের নিচে নামবে। তখন আমরা আলটিমেটলি আমরা বলতে পারি, তখন আলটিমেটলি আমাদের এ কত হয়ে যাবে? তখন এ হয়ে যাবে জি এর সমান। তখন আলটিমেটলি আমরা বলতে পারি যে আর ইকুয়াল হবে আমাদের এম কমন যদি নিয়ে ফেলে তাহলে জি মাইনাস এ মানে কত? জি। তাহলে জি মানে কত? 0। এই হচ্ছে কথা। তো এই জন্য যদি উপর থেকে যদি আমরা কোনো একটা মানে আমরা যদি তারটা ছিঁড়ে দেই, তারটা ছিঁড়ে দিলে মনে হবে যে না আমরা একটু ভাসতেছি, আমরা মহাকাশে চলে গেছি, এরকম মনে হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো এটা আবার ট্রাই করে না কিন্তু আবার, এই হচ্ছে কথা। নিচের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন এখানে আমাদের সুন্দরভাবে বলে দেওয়া আছে। তারপর মুক্তভাবে পড়ন্ত লিফটের ভিতরে ওজন, এটাও আমরা সুন্দরভাবে বলে দিচ্ছি যে তার যদি ছিঁড়ে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের মনে হবে না আমাদের ওজন নাই বললেই চলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লিফটে একটু সুন্দর করে বলে দেওয়া আছে। সো দেখো আমরা এখান থেকে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলছি আর কি। শেষ করার পরে আসলে আমরা এখন মহাকর্ষ ধ্রুবক, অভিকর্ষ ত্বরণ, ভর, ওজনহীনতা, লিফট, এবার সব কিছুই আমরা আসলে কি বলতে পারি? এখন আমরা ব্যাখ্যা দিতে পারি। ব্যাখ্যা দিতে পারবো না? অবশ্যই ব্যাখ্যা দিতে পারি। আচ্ছা, এরপরে দেখো আমরা কি কি শিখলাম সবকিছু এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। তাও জাস্ট আমি একটু রিক্যাপ করি। দেখো বলে দেওয়া আছে যে মহাবিশ্বের যে কোনো বস্তুটির বা বস্তু কণার মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলি মহাকর্ষ, এটা আমরা জেনে ফেলছি। এরপরে বলা হয়েছে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তুকণা দ্বয়ের সঙ্গে সরলরেখাবর ক্রিয়া করে। এই জিনিসটা না আমাদের ক নাম্বারে অনেক বেশি আসে যে মহাকর্ষ সূত্রটা বিবৃতি করো বা নিউটনের সূত্রটা বিবৃতি করো। সো তখন কিন্তু আমরা একটা জিনিস করি যে মহাকর্ষ সূত্রটা হলো এইটা, এরপর আমরা বিবৃতি করার সময় আমরা এখানে একটা কি দিব? এটাকে বলে কোটেশন না বলে? হ্যাঁ, কোটেশন দিয়ে দিব, যাতে এখানে বিজ্ঞানী বলছে একটু ভাব নেওয়া দেখান না, ওটা একটু সম্মান করা যে না এটা বিজ্ঞানী বলছে, এটা আমরা একটু কোটেশন দিয়ে লিখবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। এটা একটু এইভাবে লিখবো। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলি অভিকর্ষজ বা মাধ্যাকর্ষণ। এখানে একটা জিনিস আসতে পারছে, অভিকর্ষজকে আমরা বলি মাধ্যাকর্ষণ। ঠিক আছে, আচ্ছা, মাধ্যাকর্ষণ বলে প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু বেগ বৃদ্ধির হারকে আমরা বলি মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ, এটাকে জি ধারা প্রকাশ করি, বা এটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত জি এর আদর্শ মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কেন জানি সেকেন্ড দেওয়া আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে আমাদের ভর, এটাও আমরা জেনে ফেলছি। তারপর কোনো বস্তুকে পৃথিবী যে বল ধারা আকর্ষণ করে তাকে আমরা বলি ওজন, এটাও আমরা জেনে ফেলছি। এরপরে দেখো এখন আমরা চলে যাবো আমাদের অনুশীলনী সলভে, তাই তো? আচ্ছা,
সো অনুশীলন সলভে গিয়ে দেখবে যে আমরা খুব বেশি এটা কঠিন কিছু নাই। প্রথমে আমরা দেখতে পাবো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রধান। সেক্ষেত্রে আমরা দেখি যে দুইটি বস্তুর মধ্যাকার দূরত্ব যদি 3 গুণ করা হয় তার আকর্ষণ বলে কি পরিবর্তন হবে এবং কেন পরিবর্তন হবে। আচ্ছা, সো নরমালি আমরা যেটা করব, নরমালি আমরা কিছু করার চেষ্টা করব যে আমরা দুইটা বস্তুকে ধরে নিই যে m1 আর m2। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আমাদের ফোর্স ইজ ইকুয়াল টু আমরা জানি জি ইনটু হচ্ছে আমাদের আলটিমেটলি দেখতে পাচ্ছি আমাদের m1 m2 বাই হচ্ছে কি হবে মধ্যবর্তী ডিসটেন্স সাপোজ হচ্ছে d স্কয়ার, এটা পাইলাম। এটাকে সাপোজ আমি বললাম হচ্ছে আমাদের f। আচ্ছা, আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব কি করছি, দূরত্ব হচ্ছে 3 গুণ করে ফেলছি। দূরত্ব কি করছি 3 গুণ করে ফেলছি। আর তার মানে আমাদের পরবর্তী যে দূরত্ব সেটাকে আমরা ধরলাম d প্রাইম, সেটাকে কি করে ফেলছি 3 গুণ করে ফেলছি। তাহলে 3 গুণ মানে কি 3d করে ফেলছি, 3 গুণ করে ফেলা মানে কি 3d করে ফেলছি। ওকে, ভালো কথা। তাহলে আলটিমেটলি আমাদেরকে বলছে যে আমি ভরের তো চেঞ্জ করি নাই, করছি কি বলে নাই, তার মানে আমরা করি নাই। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে আকর্ষণ বলে কি পরিবর্তন হবে সেটার জন্য আমরা দেখতে পাবো আকর্ষণ বলটাকে সাপোজ ধরে নিলাম আমরা f প্রাইম ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাই g ইনটু উপরে আছে আমাদের m1 m2 ভাগ দিব হচ্ছে আমাদের d। ডটাকে আমরা ধরতে পারি যে এটাকে d প্রাইম ধরতে পারি। তো d প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত হবে 3d স্কয়ার। আলটিমেটলি এখানে দেখতে পাবো যে g ইনটু উপরে আছে আমাদের m1 m2 ভাগ হচ্ছে 3 3 9 d স্কয়ার। ঠিক আছে, ওকে। সো আলটিমেটলি আমরা দেখতে পাবো কি বলতো, এই পার্টটুকুর মান কিন্তু আমি জানি, এই পার্টটুকুর মান কত, এটা হচ্ছে আমাদের এটা সমান। দেখো g ইনটু m1 m2 বাই d স্কয়ার, এটা আমাদের কার সমান, f এর সমান। আলটিমেটলি আমরা বলতে পারি যে এটা ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 1/9 f। এটা আমরা আগেও দেখে আসছি, তাও জাস্ট একটিভাবে প্রমাণ করে দিই পারি। ঠিক আছে, সো আকর্ষণ বলে কি পরিবর্তন হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে f এর 9/1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলছে কেন পরিবর্তন হবে সেটা আমরা বলে দিব যে আমাদেরকে বলেই দেওয়া আছে বিজ্ঞানী যে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বর্গ যদি চেঞ্জ হয় মানে দূরত্ব যদি চেঞ্জ হয় তাহলে আমাদের ওইটাও চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, ব্যস্তানুপাতিক হারে চেঞ্জ হবে। এটা একটু ব্যাখ্যা করে দিবা তাহলে পেয়ে যাও নাম্বার। তাহলে অভিকর্ষ ত্বরণ বলতে কি বুঝো, এটা আসলে আমি আর ব্যাখ্যা করলাম না, এগুলো আমরা মোটামুটি জানি। যে তারপর ভর আর ওজনের মধ্যে 3টা পার্থক্য, এগুলো নিজেরা পারবা। তাহলে কোনো বস্তু ভর এবং চাঁদে সমান কিনা, কোনো বস্তুর ভর পৃথিবী এবং চাঁদে সমান কিনা, কি বলো সমান না, সমানই তো থাকবে, কিন্তু ওজন ডিফারেন্ট, ওজন ডিফারেন্ট। এখন তারা আমি বস্তুর পদার্থের পরিমাণ তো চেঞ্জ হবে না, ওখানে নিয়ে গেলেও সেমই থাকবে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো তাদের ভর সেমই থাকবে, বাট ওজনটা ডিফারেন্ট হয়ে যাবে। ওজন ডিফারেন্ট কেন, এটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো, প্যারা নেই। ওসে পৃথিবীর মেরু অঞ্চল বিশ্বব্যাপী অঞ্চলে একই বস্তুর ওজন পার্থক্য দেখা যায় কেন, এটাও আমরা ব্যাখ্যা করছি, এটাও সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবা। এরপরে দেখবো আমরা বহু নির্বাচনী প্রশ্ন, এটা মোটামুটি করলে আমরা মোটামুটি শেষ করে দিতে পারি আর কি। দেখো বলে দেওয়া আছে যে ওজনের সৃজনশীল আছে, বলে দেওয়া আছে ওজনের একক কি, ওজন মানে কি ফোর্স, পৃথিবী যে বলে টানতেছে, তাহলে ফোর্সের একক কি নিউটন। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই যে ভাই নিউটন। আচ্ছা, বলে দেওয়া আছে বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক। বস্তুর মধ্যে অবস্থানের পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয়, অবশ্যই না, ভর চেঞ্জ হয় না। তারপর হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলই হচ্ছে ভর, এটা না, এটা ভর হবে না, এটা হবে ওজন। তারপর বলের মধ্যে পদার্থের মোট পরিমাণই হচ্ছে আমাদের ভর, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর ভরের একক নিউটন, অবশ্যই না, ভরের একক কেজি। এরপরে দেখি বলে দেওয়া আছে পি আর কিউ দুইটা বস্তু আছে, বলে দেওয়া আছে পি আর কিউ এর মধ্যবর্তী আকর্ষণ বল নির্ভর করবে কার উপর নির্ভর করে, দেখি বলতো। বস্তুটি ভরের উপর নির্ভর করে, অবশ্যই ভরের গুণফলের সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের উপর, অবশ্যই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মাধ্যমের উপর, তারা কোন মাধ্যমে আছে সেটার উপর কি ডিপেন্ড করে, কি অবশ্যই করে না। কারণ আলটিমেটলি আমরা দেখছি যে এরকম কোনো টার্মই নাই। কারণ নতুন একটা টার্ম আবিষ্কার করছিলাম, কোনো একটা ইন্ট্রোডিউস করছিলাম, জিটা আমরা দেখতে পাচ্ছি সেটা মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে আলটিমেটলি আমরা 1 আর 2 বলতে পারি। তাহলে 1 আর 2। আচ্ছা, এরপরে বলে দেওয়া আছে দেখো যে বস্তুর ভরের যে গুণফলটা আছে সেটা হচ্ছে আমাদের 3600 গ্রাম হলে বলের কি পরিবর্তন হবে। আচ্ছা, এখন দেখো নর্মালি আমরা যদি চিন্তা করি, আমরা যদি ফোর্স বের করতে যাই তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো জি আর ভরের গুণফল, ভর কত, এখানে দেখতে পাচ্ছি 30 আর এখানে দেখতে পাচ্ছি 40। তাহলে 30-40 গুণ করলে কত হচ্ছে, দুইটা জিরো এখানে আছে আর 3 4 12, তাই তো 3 4 12। আর মধ্যবর্তী ডিসটেন্স সাপোজ সবগুলা ধরো এসে কনভার্ট করা যায়, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করা যায়, গ্রামকে কেজিতে কনভার্ট করা যায়, চাইলে করতে পারো। বাট এখানে যখন আমরা কম্পারিজন করতেছি তখন আসলে আলটিমেটলি খুব একটা দরকার পড়তেছে না। যাই হোক, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত 5 সেন্টিমিটার, তাহলে 5 স্কোয়ার, এটা আমরা করলাম। আচ্ছা, এটা যখন আমরা করলাম আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা ফোর্স বের হবে। আচ্ছা, আমাদেরকে যেটা বলছে যে ভরের গুণফল যদি এত গ্রাম করে দেই, এত গ্রাম করলে বলের কি পরিবর্তন হবে, তাহলে এত গ্রাম করি চলো। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এফ প্রাইম ইজ ইকুয়াল টু আলটিমেটলি দেখতে পাচ্ছি জি ইনটু ভরের গুণফল আমরা দেখতে পাচ্ছি 3600।
আর মধ্যে যদি ডিস্টেন্সটা আমরা চেঞ্জ করি নাই, আমাদেরকে বলেই নেই, তাহলে এত যদি হয় আলটিমেটলি কত হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এইটা আমাদের খুব একটা সম্পর্ক আছে, সেটা কি 1200-কে আমি 3 দ্বারা গুণ করলে 3600 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত, জি ইন্টু 5 স্কোয়ার, আর এখানে দেখতে পাচ্ছি 1200 ইন্টু হচ্ছে 3। তাহলে এই পার্টটুকুর মান কত, এই পার্টটুকুর মানটা তো আগের ফোর্সটা, তাহলে আগের ফোর্সে কত গুণ হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে। এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি কত দেখতে পাচ্ছি, 3 গুণ, 3 12 36। আচ্ছা, এবার চলে যাও আমাদের সৃজনশীল প্রশ্নে। সৃজনশীল প্রশ্নে আমাদের দেখো বলে দেওয়া আছে যে নুহা তাদের বাসায় 5 তলা ছাদে 50 গ্রাম ভরের একটি পাথর এবং 1 টুকরা কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নুহার ছোট ভাই লক্ষ্য করলেন পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছাইছে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, অভিকর্ষ কি জানি, পৃথিবী কোন একটা বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে আমরা বলি অভিকর্ষ, কিংবা অন্যভাবে বলা যায় যে মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তাদের মধ্যে যে আকর্ষণ তাকে আমরা বলি অভিকর্ষ। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়, অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে তাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ। তারপর সুন্দর করে একটু জিটা একটু প্রমাণ করে দিলেই 2 এ 2 পেয়ে যাবে। আচ্ছা, বলছে পাথরটির ওজন কত, তাহলে পাথরটার কি লাগবে, ওজন লাগবে, তাই তো। পাথরটার ওজন ইকুয়ালটা আমরা জানি ডাব্লিউ, ইকুয়ালটা আমরা কি জানি এমজি, তাই না। তাহলে এম এর মান কি আমি জানি, বলো এম এর মান কি জানি, বলে দেওয়া আছে যে 50 গ্রাম, বলে দেওয়া আছে কি 50 গ্রাম। তাহলে এটা এস এককে প্রকাশ করা যায় না, হ্যাঁ। তাহলে 50 গ্রামকে আমি কি করব, কেজিতে কনভার্ট করব। 1000 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, কেজি। কেজি আর জি এর মান 9.8। আমি তো ক্যালকুলেটর ইউজ করতে পারি না, বুঝছো, তোমরা একটু ক্যালকুলেশন করে এটা বের করে দিবা, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে খুব সুন্দর করে আমরা ওজনটা বের করে ফেলতে পারবো। ওজনের একক কি হবে বলো, ওজনের একক খুব সুন্দর করে লিখে দিবা নিউটন, নিউটন বা এন, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা বলে দেওয়া আছে পাথরটি আগেই মাটিতে পড়ার কারণ কি, খুব সুন্দর করে একটু ব্যাখ্যা করবা। যে দেখো জি ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি বড় হাতে জি এম বাই ডি স্কোয়ার, বাট আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে জি এর মান আসলে আমাদের এম এর উপর ডিপেন্ড করে না। তার মানে দুইটা বস্তু একই সাথে মাটিতে পড়ার কথা ছিল, বাট ব্যাপারটা হচ্ছে বাতাসের বাধার ভিন্নতার কারণে মাটিতে পাথরটা আগে পড়ে, এটা ব্যাখ্যা করবা। এখন 2 লাইন লিখলে তো হবে না, সেই জন্য আমরা বললাম যে জিটা একটু সুন্দর করে একটু বলবা যে জিটা আসলে এইটা, জি এর প্রমাণ হচ্ছে এইটা, তাহলে জিটা আসলে আমরা দেখতে পাচ্ছি এম এর উপর ডিপেন্ড করে, এটা একটু বলে দিবা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদেরকে বলে দেওয়া আছে কোনো একটি বস্তু ভর দেওয়া আছে, কোনো একটি রকেটে করে একটি চাঁদে নিয়ে যাওয়া হলো। তাহলে এটা দেখা গেল বস্তুটি ভরের কোনো পরিবর্তন না ঘটলে ওজনের পরিবর্তন ঘটবে, অবশ্যই ঘটবে। তাহলে আমাদেরকে বলছে ভর কাকে বলে, পদার্থের মোট পরিমাণকে আমরা বলি ভর। তো ভর এবং ওজনের মধ্যে সম্পর্ক এটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারবা। এককগুলা কি কি, তারপর কোনটা সংজ্ঞাটা ফার্স্টে সংজ্ঞা দিবা, তারপর হচ্ছে ফার্স্টে সংজ্ঞা দিবা ভরের সংজ্ঞা, ওজনের সংজ্ঞা, ওকে। তারপর তাদের এককগুলা ডিফারেন্স বলে দিবা, তারপর তাদের মধ্যে সম্পর্ক বলে দিবা যে ভর ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি যে এম, আর ওজন দেখতে পাচ্ছি এমজি, ঠিক আছে। এই তো, তাহলে চাঁদে অবস্থিত বস্তুটির ওজন কত হবে। আচ্ছা, ওজনের জন্য আমরা কি লাগবে বলো, ওজনের জন্য আমাদের কি লাগবে, ডাব্লিউ ইকুয়ালটা আমাদের লাগবে এমজি, তাই তো। এখন আমরা এম এর মান তো আমাদের চেঞ্জ হবে না, এম এর মান কত হবে, এম এর মান কত হবে, এম এর মান দেখতে পাচ্ছি 120 কেজি, 120 কেজি শেষ। জি এর মান লাগবে, এখন কোথায় লাগবে, চাঁদে লাগবে। চাঁদে কি জি এর মান চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। নরমালি আমরা যেটা জানি যে জি ইকুয়ালটা আমরা কি জানি, বড় হাতে জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। আলটিমেটলি আমরা দেখো কি হচ্ছে, যেটা হচ্ছে যে এই যে জি এর উপর তো ডিপেন্ড করতেছে না, কারণ জি এর মান চেঞ্জ হয় না। এম যেটা আছে নরমালি পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর ভর নেই, চাঁদে গেলে চাঁদের ভর নিব, তাহলে চাঁদের ভর কি পৃথিবীর চেয়ে কম না, অবশ্যই কম। তারপর রেডিয়াস, রেডিয়াস কি মানে চাঁদের রেডিয়াস কি পৃথিবীর চেয়ে কম না, ওইটাও কম। আলটিমেটলি এখান থেকে আলটিমেটলি দেখতে পাচ্ছি জি এর মান কিন্তু মুনে চেঞ্জ হবে বা চাঁদে কিন্তু চেঞ্জ হবে। সো ওই মানটা নরমালি যদি তোমার দিয়ে দেওয়ার কথা, বাট নরমালি যদি না দিয়ে দেয় তাহলে বুঝবা যে মুন চাঁদে যে জি সেটা হচ্ছে আমাদের পৃথিবী জি এর মান কত, সেটাকে ধরলাম যে জি আর্থ। পৃথিবীতে যে জি আছে ওই জি এর 1/6, 6/1 হচ্ছে আমাদের মুনে জি এর মান, ঠিক আছে, ওকে। এটা আমরা এখান থেকে লিখবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে 9.8 হচ্ছে আমাদের কত পৃথিবীতে, সেটাকে 6 ভাগ করলে যেটা পাবো, সে 6/1 যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মুনে বা চাঁদে ওজন। এই হচ্ছে কথা, এখান থেকে আমরা বের করতে পারবো। অবশ্যই চাঁদে বস্তুর ওজনে কেন পরিবর্তন হবে সেটাও একটু ব্যাখ্যা করে দিবা আর কি, এই হচ্ছে কথা। এই তো মোটামুটি আমাদের আজকের এই ক্লাসটা আসলে মোটামুটি আমাদের এইখানেই শেষ। মোটামুটি যতটুকু ডিপে যাওয়া সম্ভব হয়েছে অতটুকু ডিপে গেলাম আর কি। সো মাঝে এখানে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর এর পাশাপাশি কারো যদি কোনো সমস্যা থাকে আমার ফেসবুক আইডি তো আছে, যে কোনো টাইমে হচ্ছে মেসেজ দিয়ে বলবা যে ভাই এটা সমস্যা, এটা বলেন, বাট কোনো ম্যাথ করতে দিও না, এটাই হচ্ছে কথা। ভাই এইটা সলভ করে দেন, 25টা এমসিকিউ সলভ করে দেন, 20টা এমসিকিউ সলভ করে দেন, এমন করতে দিও না। বাট নর্মালি যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারো, এই হচ্ছে কথা। সো দেখা হবে, আশা করি এর বাইরে বাকি মানুষজন আসলে এর বাইরে ক্লাস নিচ্ছে আর কি।
সো কখনো কখনো দেখা হতে পারে, কখনো আবার নাও দেখা হইতে পারে। সো এতটুকুই ছিল আজকের ক্লাসে, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।